সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা আলোচনা করব কন্যা সন্তান নিয়ে। সো কন্যা সন্তান বাংলাদেশের যে ধরনের আমাদের সামাজিক প্রেক্ষাপট, সেখানে কন্যা সন্তানরা বোধহয় এখনও খুব বেশি খুব মানে অনাগত সন্তানটি কন্যা আছে মায়ের ভেতরে, সেটিকে এখন পর্যন্ত বোধহয় কিছুটা নেতিবাচকভাবে আমরা এখনও দেখছি, যদিও মেয়েরা অনেক এগিয়ে গেছে, মেয়েরা অনেক কাজ করছে। তো আজকে সেই জন্য টপিকটা হচ্ছে, যেহেতু আমাদের এই টপিকটা আবার আমাদের ট্রেনিংয়ের মধ্যে আমাদের যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমরা ফলো করেছি, সেখানেও কিন্তু দেখা গেছে যে যে মেয়েগুলো পরে শুনেছে যে তারা গর্ভে থাকা অবস্থায় তাদের মা অথবা বাবা ভীষণভাবে একটি পুত্র সন্তান আশা করছিলেন, তাকে আশা করছিলেন না, সেই মানুষটির পরে কী ধরনের মানসিক অবস্থা হতে পারে এবং সে কি করতে পারে। সে দেখা যায় যে তার নিজের জীবনকে সে খুব একটা ভালোবাসতে পারে না এবং ভালো না বেসে সে এমন কিছু কাজকর্ম করে যেগুলো খুব খুব কষ্ট দেয়, মানে যেগুলো আমরা যখন শুনি থেরাপিস্ট হিসেবে আমরাও খুব কষ্ট পাই। এবং সেরকম অনেক দেখা গেছে যে অনেক ভীষণ মানে ভীষণভাবে জীবনে খুব সে সার্থক হয়েছে, অনেক অ্যাচিভ করেছে, অর্জন করেছে, কিন্তু সে যখন কাঁদতে কাঁদতে বলে যে আমি হবার আগে আমার বাবা মা একটা পুত্র সন্তান চেয়েছিলেন, আমি সেকেন্ড বা থার্ড কন্যা সন্তান হয়েছি, এবং সে যখন কাঁদতে কাঁদতে সেটি বলে, সেটি কিন্তু আমাদের মনও ছুঁয়ে যায়, কারণ ওটা খুব কষ্ট নিয়ে বলে সে। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে তখন সেটি তার কীভাবে তার উপর প্রভাব ফেলছে। আর আমাদের স্টুডিওতে যারা এসছেন আলোচনা করার জন্য অতিথি হিসেবে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। একজন হচ্ছে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলাম, উনি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং উনি আছেন ইউএস বাংলা মেডিকেল কলেজে উনি অধ্যক্ষ হিসেবে আছেন। আর আছে তারানা আনিস। তারানা আনিস হচ্ছে একজন সাইকোলজিস্ট, একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং কাজ করছে এভার কেয়ার আমাদের হসপিটাল যেটি আছে সেখানে। তুমি একজন কি হিসেবে কাজ করছো? সিনিয়র চাইল্ড সাইকোলজিস্ট হিসেবে কাজ করছো, যদিও তুমি অ্যাডাল্টও দেখছো, যদিও তুমি অ্যাডাল্ট সাইকোথেরাপিস্ট হিসেবে হচ্ছে, হ্যাঁ ডেজিগনেশনটা ওখানে সিনিয়র চাইল্ড সাইকোলজিস্ট, কিন্তু আমি তোমাকে অ্যাডাল্ট দিকেও দেখতে হয়, মানে চাইল্ডের মধ্যে আর তুমি আটকে থাকছো না আর কি। ওকে, সো আমরা আলোচনা শুরু করি তাহলে। হ্যাঁ, কে বলবে? আপনি আগে বলবেন না ও আগে বলবে? গলা একটু অসুবিধা, তুমি আগে বলো। অনেক ধন্যবাদ আপা, ভীষণ মানে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা টপিক। আসলে খুব গভীরে থেকে আমি যখন চিন্তা করছিলাম, মেয়ে শিশুরা কিন্তু এখনো আসলে অনেক জায়গায় গ্রহণযোগ্য না। যখন অনাহত, যখন একটা সন্তান জানতে পারে যে আমি আমার পরিবারের কাছে প্রত্যাশিত নই, তখন কিন্তু তার যে খুব গভীরে তার মধ্যে যে একটা সেন্স অফ ওকেনেস বা তার যে মানসিক বিকাশটা, তার যে ইতিবাচক নিজের সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা কিন্তু তৈরি আর হয় না। অর্থাৎ এইটা কিন্তু একটা ভিত্তিপ্রস্তর, নিজের সম্পর্কে আমার ধারণাটা কেমন হবে, আমার সাথে আমার মায়ের সম্পর্কটা কেমন হবে, আমার সাথে আমার পরিবারের সম্পর্কটা কেমন হবে, এটা কিন্তু আত্মবিশ্বাসটা কিন্তু সেই জায়গা থেকেও আসে। মা যখন সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কিভাবে দুধ খাওয়াচ্ছেন, কিভাবে আসলে মা যখন সন্তানকে কমফোর্ট দিচ্ছে, এই যে ছোট ছোট ইন্টারাকশনগুলো হচ্ছে মায়ের সাথে, সেই ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু একটা মানব শিশু অনুভব করতে পারে সেই পরিবারে কতটুকু গ্রহণযোগ্য, এই পরিবারে সে কতটুকু ওয়েলকাম। এটা কিন্তু সে তার হয়তো কগনিশনটা, বুদ্ধিটা ডেভেলপ করে না, কিন্তু সে তার সেন্সের মাধ্যমে কিন্তু সেটা অনুভব করতে পারে, আবেগের জায়গা থেকে কিন্তু অনুভব করতে পারে। কারণ মায়ের মধ্যে হয়তো সেই ক্ষোভটা, সেই কষ্টটা থেকে যায়, সেই কষ্টটার একটা ছাপ, একটা যে আপনার ট্রান্সপারেন্স, সেটা কিন্তু বাচ্চা অনুভব করতে পারে। এবং পরবর্তীতে আমরা এখন বাচ্চা ঠিক অনুভব করে না, ওর ব্রেইনের মধ্যে তার কিছু প্রভাব পড়ে যায় আর কি, ব্রেইনের মধ্যে সেটার প্রভাব পড়ে। এবং আমরা এখন যখন বড়বেলায় অনেক কেস পাই, আমরা যখন ওর চাইল্ডহুড এক্সপ্লোর করি, সেই ছোটবেলায় কেমন ছিল এবং ছোটবেলায় কি কি ধরনের কথা, কি কি ধরনের পজিটিভ এক্সপ্রেশন বা নেগেটিভ এক্সপ্রেশন, কি কি সে শুনেছে, কি কি শুনে তার ব্যক্তিত্বটা এইভাবে বিকশিত হয়েছে। তো অনেক সময় দেখি যে ব্যক্তিত্ব বিকাশটা যে ত্রুটিপূর্ণ হয়েছে বা মানসিক বিকাশটা যে পরিপূর্ণ হয়নি, সেটার করে কিন্তু আসলে এই বিষয়টিই কাজ করছে।
আমি যদি একটা ছোট্ট করে এক্সাম্পল দিই, আমি একজন ভদ্রমহিলার সাথে কাজ করছিলাম, ওনার বয়স হচ্ছে 40। উনি এখনও এই যে একটা খুব ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করছে, কিন্তু বিভিন্ন সময়ে ওনার অফিসে কোনো রকম স্ট্রেসের সম্মুখীন যখন হয় বা ওনার সম্পর্কের মধ্যে যখন কোনো রকমের জটিলতা হয়, ওনার লাইফে যখনই কোনো নেগেটিভ ইনসিডেন্ট ঘটে, ওনার ঘুরে ফিরে মনে হতে থাকে যে ওনার মধ্যেই কোনো একটা ত্রুটি আছে এবং উনি আসলে পারছে না, এবং এটা যদি ওনার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে তার সাথে এত খারাপ কিছু হতো না। উনি আসলে ত্রুটিপূর্ণভাবে হয়তো বড় হয়েছে এবং সেই ত্রুটিপূর্ণতার কারণেই আসলে উনি কারোর সাথে সম্পর্ক মেনটেন করতে পারছে না, বা যে অফিসে কাজ করছে সেই বসের সাথে, সেই বসের কাছ থেকে একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না, বা পুরো পরিবেশটা থেকে একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। তো এগুলো ভীষণভাবে সম্পর্কে, কাজের মধ্যে, অর্থাৎ সবগুলো জায়গায় এটা কিন্তু একটা এফেক্ট আমরা দেখতে পাই। সেটাই, মানে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এটাই কিন্তু আসলে ভিত্তিপ্রস্তর। একদম। তো একটু পরে আসি আপনার কাছে, একটা ফোন অপেক্ষা করে আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি ম্যাম। আমি একটু আমার ছোট একটা বাচ্চা আছে 6 বছরের, ওর ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই, বলো। ওকে রিসেন্টলি আমি একটা মানে ভালো একটা পাবলিক স্কুলে দিয়েছি, ক্যান্টনমেন্টের ভিতরে, আমি নাম বলতে চাচ্ছি না। মানে এখন ওখানে ভর্তি হওয়ার পরে মানে সপ্তাহখানেক গেছে হয়তো, তারপর ওর যে ক্লাস টিচার আমাকে ডেকে নিল, ডেকে নিয়ে বলল যে আপনার বাচ্চা ক্লাসে অমনোযোগী, সে বাহিরে তাকাই থাকে, সে আমি যেটা বলি সেটা শুনে না। মানে 1 সপ্তাহ যাওয়ার পরে আমি বললাম ও শুনবে। তারপর 20 তারিখে জানুয়ারির ক্লাস শুরু হয়েছে, আবার ফেব্রুয়ারি 21 তারিখে পরীক্ষা শুরু হয়েছে। তো পরীক্ষা বাংলায় ভালো করছে, বাট হ্যাঁ 1 মাসের মাথায় পরীক্ষা। আচ্ছা, এখন ও তো ব্ল্যাক বোর্ড থেকে লেখার বিষয়টাও অভ্যস্ত না, মানে ওইটা বুঝতেও পারতেছে না। আর মিসকে আমি বলতেছিলাম যে এর ভিতরে বলছি ফোন দিয়ে যে মিস, আর ওর হাইট ভালো মিস, ওর ম্যাম ওর বয়সটা 6 বছর, দেখলে মনে হবে না ও 6 বছরের, দেখলে মনে হবে 8-9 বছরের বাচ্চা। মানে ওর হাইট কোন ক্লাসে ভর্তি করেছো ওকে? কেজিতে। আচ্ছা, হ্যাঁ। পরে পরীক্ষা নিয়েছে, ও ম্যাথে আর ইংলিশে ভালো করে নাই, মানে ওগুলো 1-2-3 লেখায় ছিল, বাট ও বোর্ড দেখে লেখাটা ও বুঝতে পারে নাই। বুঝতে না পারার কারণে মানে ও খারাপ করছে, ও পারে এগুলো আমি জানি। তারপর আমি ওকে কিছু বলিনি। তারপরে রেজাল্ট দেওয়ার পরে যেদিন খাতা জমা নিয়েছে সেদিন আমাকে ডেকে নিয়েছে, যে দেখেন আপনার বাচ্চা যেখানে ভালো থাকার কথা সেখানেই ভালো নাই, ও এইটা করে, ও দৌড় দেয়, ও লাফ দেয়, ও এইটা করে। মানে আমাকে, মানে আমি মেন্টালি এমন একটা মানে সমস্যায় পড়েছি যে আমার মানে কান্না এসে গেছে যে আমার বাচ্চাটা তো আরো একটা কিনছেগানে, ওখান থেকে তো কোনো কমপ্লেন আসে নাই, বাট এখানে ওই 20 দিন হলো না ক্লাস করলো, এর ভিতরে বন্ধও তো ছিল অনেকদিন, যে মিসটা একটু বাচ্চা মেনটেনেন্স করতে পারতেছে না। বা শুধু আমার বাচ্চার ব্যাপারেও না, অনেক বাচ্চাদের ব্যাপারেই তারা কমপ্লেন করেছে এভাবে, যে বাচ্চাদেরকে বুঝিয়ে পাঠাবেন, বাচ্চারা এই করতে পারবে না, সেটা করতে পারবে না। ওরা তো দেখা যায় ওয়াশরুমে গেলে একটা দৌড় দিল, আর ওই ব্যাপারটা তো ওরা এখনো বুঝে নাই যে অত বড় একটা স্কুলে গিয়ে নিজেকে মেনটেন করা, এটা তো ওরা বুঝে না। এখন আমাকে মানে এতবার কল দিয়েছে, তারপর আমি বাসায় এসে, ওর বাবা তো বাইরে ছিল দেশের, পরে ওর বাবা আসছে, পরে বাবাকে ফোনে জানিয়েছে যে মেয়ে তো এভাবে মেনটেন করতে পারে না, কি করব। মানে তারা এভাবেই বলতেছে যে আমরা তো এভাবে হলে নিতে পারবো না, এর থেকে আরো যে ক্লাস করা শাখা আছে, যে শাখা বেশি করামি সেই শাখায় দিয়ে দেব, তখন কিন্তু আপনি বুঝবেন, না হয় প্রিন্সিপালের কাছে নিয়ে যাব আপনাকে। মানে আমাকে মোটামুটি ভাবে মানে ভয়ই দেখাইছে এরকম। তারপর আমি চিন্তা করলাম এত কষ্ট করে ভালো একটা স্কুলে চান্স পেলো বাচ্চাটা, এখন বাচ্চাটা আমার পড়তে পারবে না। মানে আমি খুব মানে মেন্টালি ভাবে খুব আপসেট হয়ে গেছি, যা বলার বাইরে। পরে ওর বাবাকে বললাম, পরে বাবা দেশে আসার পরে ওর বাবা বলল যে মেয়েকে বুঝাইছে, অনেক বুঝাইছে, আমিও বুঝিয়েছি, দেখো মিস মায়ের মতো, মা তোমাকে রাগ করি, বকা দেই, মানে এইটা সেটা। মানে ও বলে মা জানো মিস ক্লাসে এসে শুধু শুধু বকাবকি শুরু করে দিবে, মানে আমার সাথে করে না, সবার সাথে এভাবে করে। আর তারপর আমি বললাম তো তোমরা অনেকগুলো বাচ্চা ডিস্টার্ব করো, সেই জন্য মিস হয়তো এভাবে করে তোমার সাথে। বলে না মা তুমি জানো না মিস, তুমি স্কুলে আমাকে কেন ভর্তি করিয়েছো, আমি স্কুলে পড়তে চাই না, আমি যেখানে আগে ছিলাম আমার যে মিস ছিল ওই মিস আমাকে কত আদর করতো মা। ও এর আগে কোথায় পড়েছে? আগে এটা কিন্ডারগার্টেনে পড়েছে, সেটা ভালো স্কুল ছিল। ওই মিসটা আসলে ওই স্কুলে ওকে কন্টিনিউ করা যেত না? হ্যাঁ, ও কন্টিনিউ যেত, কখনো কোনো মিস আমাকে কমপ্লেন করে না ওর ব্যাপারে,
যে ও না না আমার না যদি আমি বলেছি যে ওখানেই কন্টিনিউ না করলে না। ওকে না করে যে আরেকটা স্কুলে দিলে সেইটা- ওখানে ও কোন ক্লাসে পড়তো অন্য স্কুলে? ওখানে নার্সারি প্লে নার্সারি প্লে গ্রুপ, ওই নার্সারি, তারপরে কেজি 1, তারপরে কেজি 1 এর পরে কি? কেজি 1 এর পর 1 স্টেপ 1। আচ্ছা মানে এই ওর কেজি 1টা শেষ হলে ও ক্লাস 1 এ উঠবে এরকম? হ্যাঁ 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 ওকে। ওরা মাত্র বানান শিখতেছে, মানে ওই ক খ সর 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 দিয়ে কি হয়। আর তারপর পড়ালেখার চাপও অনেক বেশি, মানে সর থেকে উপর অনেকগুলো ওয়ার্ড দিছে। মানে এখন বাচ্চা তো এখন সেদিন আমি বললাম যে মিস হ্যাঁ একটু একটু ডেভেলপ করতেছে, আরো আপনার বাচ্চাকে ডেভেলপ করতে হবে। তবে আমার ম্যাম বাচ্চারা চঞ্চল, মানে ও অনেক খেলা করতে চায়, সারাক্ষণই পারলেও খেলা করে, মানে ও খেলা ছাড়া কিছুই বোঝে না। আর অনেক বাচ্চারা স্মার্ট আছে না, যে স্মার্টলি হ্যান্ডেল করতে পারে বা একটা কিছু মিসকে, ওর ভিতর ওইটা নাই। ওর আরো ভাই বোন আছে কি নাকি তোমার একটাই বাচ্চা? একটাই বাচ্চা। আচ্ছা আচ্ছা। মানে ও যা মানে মনে করে না যে হ্যাঁ একটা জায়গায় গেলে আমি ওকে নিয়ে সহজে, আমার ভাইয়ের বাসায় গেলে তারা মনে করে কেউ একটু লাফালাফি করলো, একটু খোলামেলা জায়গা পেলে এই 2টা লাফ দিল, একটা দৌড় দিল, মানে এইটা হয়তো তাদের পছন্দ হয় না। মানে ও অ্যাক্টিভ থাকতে ভালোবাসে আর কি, খুবই মানে খোলামেলা, ও দৌড়াবে, ও লাফাবে, মানে ও মানে মেয়ে বাচ্চা মনে হয় না মাঝে মাঝে ও গ্রিল ধরে ঝুলে থাকবে, মানে ও এরকম। কিন্তু মেয়ে বাচ্চারা কি এটা করতে পারে না নাকি? মেয়েরা তো চাঁদে যাচ্ছে। এইটা আমাকে বলে, অনেকে বলে হ্যাঁ মেয়ে বাচ্চা হয় এগুলো কেন করবে, মানে এটা আমি আবার ওর হাইট ভালো দেখে অনেকের কাছ থেকে কথাটাও শুনছি যে আপনি ডাক্তার দেখান, আপনার বাচ্চা এত লম্বা কেন। আপনি বিশ্বাস করবেন না, আমি এসে গিয়েছিলাম ওই যে হরমোন ডাক্তারের কাছে পিজি হসপিটালে, উনি আমাকে চার্ট দেখিয়েছে যে দেখেন গ্রোথ কমানোর জন্য গিয়েছিলে? না আমি গিয়েছিলাম যে ও আসলে কোনো সমস্যা কিনা, ওর হাইট কেন, ও আপনি বিলিভ করবেন না আমি তো একটা সেকেন্ড, তুমি কি আর সন্তান নিতে চাওনি বলি একটা বাচ্চা নাকি? না হ্যাঁ আমি সন্তান নিতে চাইনি দেখি একটা বাচ্চা। তুমি আমি ল প্র্যাকটিস করি তো আচ্ছা ওই তুমি বাইরে কাজ করো বলে তুমি একজনই আনতে চেয়েছো। আর আমার ফ্যামিলিতে দেখার মতো, আমাকে হেল্প করার মতো কেউ নাই, আমার শ্বশুর শাশুড়ি নাই, মারা গেছে ওনরা। আর আমার বাবা মা তো বয়স্ক, যে একজন আনবো আমি ওকে দেখার জন্য, আর ওর বাবাও তো ব্যস্ত থাকে বা বাইরে যায় মাঝে মধ্যে, মানে আমি বাচ্চাটাকে ওই নিজে আমি কোর্টে সময় দিয়ে আবার চলে আসি বাচ্চাকে দেখার জন্য। ও বাসায় তাহলে একাই থাকে না যখন ও বাসায়? আমার সাথেই থাকে। আমি যতটুকু সময় দেই, আমি ওই যে আর না হয় আমার আম্মাকে এনে কিছু সময় রাখি ওকে, মানে আমি আর আমার মাম্মা এই দুইজনই ম্যানেজ করি মোটামুটি ভাবে। আর ওর বাবা যখন বাসায় থাকে, ওর বাবা এমনি ভালো ম্যাম, কথাবার্তা খুব সুন্দর, বুঝিয়ে বলবে, আবার ও বুঝে অনেক কিছু। আমি হয়তো ভাবি যে ও বুঝে না, ও বুঝে। আমাকে যখন একা একা বলে কথাগুলি তখন আমি অবাক হয়ে যাই যে ও তো অনেক কিছুই বুঝে। ও এইটাই বলে যে মা মিস অনেক রাগী, তুমি জানো না যে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আসলে এইটাও কি ঠিক? বাচ্চারা নিজে তো সময় দিতে হয়, যে একটা বাচ্চা নতুন একটা জায়গায় আসছে, সব বাচ্চা তো একরকম হবেও না, তাই না? তো ভ্যারাইটির সাথে কাজ করার অভিজ্ঞতা তো লাগে। আর একটা বিষয় আছে, ও নতুন কোনো জায়গায় গেলে খুব এক্সাইটমেন্ট থাকে, ওই ব্যাপারটা ওর ভিতরে অনেকদিন থাকে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। যেমন নতুন একটা খেলনা পেলে ও মানে ওইটা নিয়েই দেখা যায় 2 দিন পার করে দিয়েছে, পরে দেখা যায় ওইটার প্রতি আগ্রহ থাকে না। কিন্তু তোমার প্রশ্নটা করে ফেলো, আমাদের অতিথিরা বসে আছেন। আমার প্রশ্নটা এখন যে বাচ্চাটা যে এরকম করতেছে, এটা কি আসলে ওর কোনো সমস্যা? আচ্ছা না আমি একটু লাইনে থাকো, আমাদের অতিথিরা কোনো কথা বলেনি তো এখনো, একটু ওদের প্রশ্ন আছে হয়তো, একটু লাইনে থাকো। ছোট্ট দুই একটা পয়েন্ট জিজ্ঞাসা করি, কাইন্ডলি একটু যদি বলেন। ওকে নরমাল ডেলিভারি না সিজার হয়েছিল? ওকে নরমাল ডেলিভারি না সিজার ছিল? নরমাল হয় না। হ্যালো তুমি লাইনে আছো? লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আরেকবার একটু চেষ্টা করো, তোমাকে আমরা হারিয়ে ফেলেছি, একটু চেষ্টা করে আবার ঢোকো। হ্যাঁ আজকাল তো নরমাল শুনি না, আমি একদম শুনি না কোনো বাচ্চা নরমাল হয়েছে, 100%ই শুনি যে সিজার করেছে। মানে কালকে একটা শুনলাম বাচ্চা সিঙ্গাপুরে হয়েছে, আমি বললাম যে নিশ্চয়ই নরমাল, বললো হ্যাঁ। দেশের বাইরে যারা আপনি যেটা জানেন সেটা তো জানার, আপনার কাছে আসে জানার, সেটা সিজার হয়েছে। না আমি তো মানে খবর নেই তো, এটা তো আমি তো শুধু আমার 30% না 36% ওদের সিজার, বাকি তো নরমালি মনে হয় না, আরো পার্সেন্টেজ ইজ মোর হাই। ওকে হায়ার দ্যান দিস আর কি। এনিওয়ে তোমাদের কোনো আমরা আলোচনা করতে থাকি, বাই দ্য টাইম শি কামস ব্যাক কোনো শুনে কিছু আপনার মনে হলো?
ম্যাডাম দুইটা তিনটা বেশ কিছু ইম্পর্টেন্ট ইস্যু আর কি, যে আপনি প্রশ্ন করছেন বারে যে আমরা কেন ওইখানে প্লেতে ছিল, নার্সারিতে ছিল, কেজিতে কেন ওইখানে নিয়ে গেল, এই জিনিসগুলো আমাদের সোসাইটিতে এরকম ভাবে চলে আসছে আর কি। আমরা ভালো স্কুল, বাট ভালো স্কুলটা মানে ক্রাইটেরিয়া কি সেটা কিন্তু আমরা জানি না। আমরা জানি যে ওখানে ঠিক করে এরকম ভাবে পড়াবে জিপিএ 5 পাবে, এটা হলো ভালো স্কুলের ক্রাইটেরিয়া। ওখানে কি ব্যবহার করলো, বাচ্চাকে কিভাবে নার্চার করলো, ওর কোনো বিকাশ হলো কিনা, মনের বিকাশ, সৃজনশীলতা, এগুলো কিচ্ছু আমরা ধার ধারি না। আমরা জিপিএ 5 পাবো প্রত্যেকটা জায়গাতেই। আমরা শিক্ষকরা তো এই যে যেভাবে শিক্ষকের বর্ণনা দিল, এটা খুবই আসলে কষ্টের কথা আর কি, যে আমরা যার কাছে দিলাম সেই এটা অনুধাবনই করতে পারলো না এই বাচ্চাটা কিভাবে হ্যান্ডেল করতে হবে। আরে বাবা, এই 6 বছরের বাচ্চা যদি মনোযোগী হবে তাহলে ফোনটা এসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তুমি হারিয়ে গেছিলে, আমাদের অতিথিরা একটু প্রশ্ন করবেন তোমাকে। হ্যাঁ, তোমার তুমি একটু লাইনে থাকো, আপনার প্রশ্ন। আমি একটু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, বাচ্চাটা কি সিজার ছিল নাকি নরমাল ডেলিভারি ছিল? সিজার ছিল। আরো ছোট্ট দুইটা প্রশ্ন, ওর কোনোদিন খিচুনি জাতীয় কোনো রোগ হয়েছিল? খিচুনি? না না না, ও আল্লাহর মাশাআল্লাহ দিলে হওয়ার পর ওর কোনো রোগ শোকে ভোগে নাই। ভেরি গুড। এমনিতে মাইলস্টোন তো বুঝেন, দাঁত উঠলো, হাঁটলো, এগুলি কি সময় মতো হয়েছিল? হ্যাঁ, একদম সময় মতো হয়েছে, পারফেক্টলি। ওর ফুড হ্যাবিটটা কি বলতে পারবেন একটু? ফুড হ্যাবিট কি খেতে পছন্দ করে বা কি খায় বেশি করে, এগুলো জানেন? ও সবকিছুই, আমি ওকে বাসায় ডিম দুধটা ভালো দেই, তারপর সবজিটা, ফল ফ্রুট, ও আল্লাহর রহমতে সবকিছুতে অভ্যস্ত। আসলে আপনি দেখলে আমার মেয়েটাকে মনে করবেন না যে ও 6 বছরের বাচ্চা, মানে হেলদি না, বাট হাইট ভালো। না না, আপনি তো বলেছেন যে ওই এন্ডোক্রাইনোলজিস্ট বলছে যে ঠিক আছে, চার্ট দেখিয়ে বলেছে যে আপনার বাচ্চা ঠিক আছে, মানে আপনি বোধহয় বেশি মনে করছেন। আমাদের বিরতির সময় হয়ে যাচ্ছে তো। আচ্ছা আপা, আমার একটু প্রশ্ন ছিল যে আপনার বাচ্চা কি ওর সমবয়সীদের সাথে বন্ধুত্ব করতে পারে? হ্যাঁ, খুব সুন্দর। আগে স্কুলে যখন ছিল বন্ধু বানাতে পারতো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, ও কি ওর স্কুলে যাওয়ার পাশাপাশি আর কোনো কিছুতে ইনভলভ আছে? নাচ বা আর্ট, এরকম কোনো কিছু অ্যাক্টিভিটিতে? হ্যাঁ, ও ড্রয়িং করতে খুব পছন্দ করে। না, ও কোথাও শেখে বা কোথাও করে, এগুলো প্র্যাকটিস করে? না, বাসায় আমি করাই, আমি ড্রয়িং ভালো পারি তো আমি করাই। ঠিক আছে। আর ম্যাম, ওই যে স্কুলে আগে পড়াতাম, ওই স্কুল তো ক্লাস 5 পর্যন্ত, সেজন্য আমি স্কুল চেঞ্জ করেছি, না হয় করতাম না। বুঝেছি, কিন্তু ও তো পরে অন্য স্কুলে ভর্তি হওয়াটা টাফ হয়ে যায়। তোমার সিলেকশনটা আসলে একটু বেশি টাফ সিলেকশন হয়ে গেছে। সেটাই, মানে আমি আমার বাচ্চাটা মানসিকভাবে খুব অশান্তিতে আছে, এটা বড় কথা। হ্যাঁ, তোমার প্রশ্ন ছিল বাচ্চার কি এটা কোনো সমস্যা কিনা, তাই তো? তোমার প্রশ্নটাও পেয়ে গেছি, আমরা আলোচনা করব। বিরতির সময় তো হয়ে গেছে, আমরা হয়তো বিরতি থেকে ঘুরে এসে আলোচনা করব। হ্যাঁ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আর আমাদের সাথে থেকো। ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে। থাকবেন আমাদের সাথে সেনোরা এমন আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আমরা আজকে যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে একটি কন্যা সন্তান যখন জানতে পারে, তাকে জন্মের আগে তার বাবা মা খুব মানে তাকে মেয়ে সন্তান হিসেবে পৃথিবীতে আশা করেনি, তার একটা ছেলে সন্তান আশা করেছিলেন, তখন তার মনে কীরকম কষ্ট হতে পারে সেটা নিয়ে আমাদের একটু আলোচনা হয়েছে, খুব বেশি আলোচনা করতে পারিনি। আর আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন তার সন্তানের ইস্যুটা নিয়ে, ছোট্ট একটি সন্তান 6 বছরের। আমি যাচ্ছি আমাদের অতিথিদের কাছে, তারা হয়তো এটা আর একটু আলোকপাত করবেন এটার উপরে। ডক্টর, আপনি যদি কিছু বলেন। আসলে যে কথাটা বলছিলাম আর কি, যে আমরা না ঠিক জাজ করতে পারি না যে আমরা কি চাই সন্তানদের কাছ থেকে, বাচ্চাদের কাছ থেকে। যে আমরা যারা টিচার আছি স্কুলে, তারাও হয়তো আমরা জানি না যে হাউ টু নার্চার দ্যাট চাইল্ড। আমরা বাচ্চাটাকে কী করে লুক আফটার করতে হবে, কী করে তাকে বড় করতে হবে, সেই জিনিসটা আমরা ওরকমভাবে বুঝি না। আমরা এখন যেটা বুঝছি আর কি সমাজে, সেটা হলো কী করে জিপিএ 5 পাওয়াতে হবে বা কী করে সে জিপিএ 5 পাবে। যে মা যে কথাগুলি বলছেন যে বাচ্চাটা একটু অমনোযোগী, একটু লাভ দেয়, একটু দৌড়াদৌড়ি করে, আরে 6 বছরের বাচ্চা তো লাভ দিবেই, সে তো একটু মনোযোগী থাকবেই, সে তো জানালাদের দেখবে, এটি তো তার নেচার হওয়ার কথা। এই অনুসন্ধানশীল যে মন যদি না থাকে তাহলে সে শিশু হলো কি করে, সে তো প্রশ্নই করবে, সে তো জানতেই চাবে, এটাই তো তার গুণ হওয়া উচিত। কিন্তু আমরা কিন্তু ক্লাসে বসিয়ে তাকে এরকম ব্যাপারটা হাত পা বেঁধে থাকে বোঝাতে হবে যে না
একেবারে অ্যাপ্রাইড থাকবা, স্ট্রেট থাকবা, তুমি কিন্তু এরকম এর বাইরে যেতে পারবে না, দিস আর নট গুড, এগুলি ঠিক না আসলে। আমরা এখন যেটা বলছিলাম আর কি, যে শিক্ষকদেরকেও কিন্তু এই জিনিসগুলিকে ওরিয়েন্ট করার দরকার আমি বলে মনে করি। আর যদি সেটা না হয় না, তাহলে এই যে আমরা শুধু জিপিএ পড়ে পড়ে সব, আমরা দেখছি যে বাচ্চাদের মধ্যে রেজিলিয়েন্স যেটা, সেটা ডেভেলপ করছে না, বাচ্চাদের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে, বাচ্চাদের মধ্যে মানসিক অস্থিরতা বেশি হচ্ছে, এই জিনিসগুলি কিন্তু ডেভেলপ করছে। এগুলি যদি আমরা অ্যাড্রেস করতে যাই, প্যারেন্টসদেরকে যেরকম কাজ করতে হবে, স্কুলকেও ঠিক সেরকমভাবে কাজ করতে হবে। তবে দু একটা জিনিস শুনে মনে হয় যে হয়তো তার মধ্যে কিছু চঞ্চলতা আছে, কিছু অস্থিরতা আছে, এইটা। তবে আপনার ভাষ্যমতে যেটা, সেটা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, ADHD যেটা আছে, আমার মনে হয় না সেই গ্রুপে সে পড়েছে, বিকজ সে পড়ালেখাও করছে, কিন্তু সে পরীক্ষা দিচ্ছে, কিন্তু দুই একটা সাবজেক্ট একটু কম পেয়েছে, বাট সে তো ওইরকম কম পায় না। যদি ADHD হইতো তাহলে কিন্তু সে পড়াটা কোনো রকমই কোনো কিছু অ্যাচিভ করতে পারতো না। সুতরাং আমি মনে করি না তার কোনো ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার আছে বলে। হাওয়ার আমার মনে হয় কিছু খাবার দেওয়ার ব্যাপারে তার একটু মনোযোগ দিয়েন। চকলেট বা আইসক্রিমে জাতীয় খাবার বা যেগুলিতে গ্লুটিন আছে সেগুলি খাবার পরিহার করলে হয়তো কোনো বেনিফিট আপনি পেতে পারেন। ড্রিঙ্কস এগুলি যেন না খায়, কালার ফুড, জাঙ্ক ফুড যেন না খায়, এগুলি একটু দেখলে অস্থিরতা হয়তো একটু কম হতে পারে। ঘুমটা যেন হয় পর্যাপ্ত পরিমাণে, এই জাস্ট এইটুকু সাজেশন। তা আমার মনে হয় না এটাকে ওরকম করে কোনো একটা রোগ হয়েছে, অসুবিধা হয়েছে, এইভাবে কোনো বোধহয় সম্ভবত আমরা কোনো একটা ফ্রেমওয়ার্কে ফেলবো না বা ফেলতে চাইও না। আমরা আপনার বাচ্চার খুব উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি যখন আপনার কথা শুনছিলাম, আমার শুনেই মনে হচ্ছিল ভীষণ একরকম উদ্বেগ আপনার মধ্যে কাজ করছে। যখনই আপনি আসলে স্কুল থেকে কমপ্লেইনগুলো পাচ্ছেন, আপনিও ভীষণ অ্যাংশাস হয়ে যাচ্ছেন, এবং আপনি যখন আপনার সন্তানটিকে বোঝাচ্ছেন যে তুমি স্কুলে সুন্দর হয়ে বসবে, বোর্ড থেকে লেখা তুলবে, বাচ্চার মধ্যে কিন্তু খুব মানে হয় না, অজান্তেই নিজের স্ট্রেসগুলো, অ্যাংজাইটিগুলো কিন্তু ওর মধ্যেই চলে যাচ্ছে। সো এই জায়গা থেকে না ওর মধ্যে কিন্তু ডেভেলপ করতে পারে যে আমি হয়তো ঠিক নাই, আমার মধ্যেই হয়তো কোনো একটা অসুবিধা তৈরি হচ্ছে, যেটার কারণে আসলে স্কুলে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, এবং আমার মাও আমার প্রতি খুশি হচ্ছে না, আমার শিক্ষকরা, আমার পরিবেশে যারা আছে তারা আমার প্রতি খুশি থাকছে না। তো এই জায়গাটা একটু মনোযোগ মানে আপনি যদি দিতে পারেন। আরেকটা জায়গা আমি একটু বলবো, একটা নতুন পরিবেশে গিয়েছে, নতুন পরিবেশে মানিয়ে নিতে কিন্তু যে কোনো মানুষেরই, ইভেন আমার নিজেরও কিন্তু এখনো পর্যন্ত অনেক সময় লাগে। সেক্ষেত্রে ও মাত্র 6 বছর একটা পুরনো স্কুল ছেড়ে এসেছে, সেখানে বন্ধু, নতুন পরিচিত জায়গা, সব কিছু ছেড়ে নতুন যখন একটা জায়গায় এসছে, অনেক সময় বাচ্চার অ্যাংজাইটি থাকে, সেই অ্যাংজাইটি থেকেও কিন্তু ওর অস্থিরতাটা অনেক সময় আমরা দেখি যে অনেক লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে, হ্যাঁ, সেটার একটা এক্সপ্রেশন আমরা দেখতে পাই। তো এই সময়টাতে ও আসলে যেন একটু সেফ বা একটু কমফোর্ট ফিল করে, সেটার জন্য যা যা করণীয়, অনেক সময় যদি এটা মানে সম্ভব হয়, স্কুলে যদি একটু ওর টাইমটা একটু কমিয়ে দেওয়া যায়, বা টিচারের সাথে বারবার কথা বলা যায় যে ওকে একটু সময় দিতে হবে, ওকে একটু আদর করে বোঝাতে হবে, বা ওকে একটু স্পেস দিতে হবে। আরেকটা জায়গা আমি একটু বলবো, আপনি হয়তো একটু চেক করে দেখতে পারেন নিকটস্থ কোনো সিডিসি বা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে গিয়ে, যে আমরা কিন্তু অনেক সময় দেখি যেসব শিশুরা একটু অতি চঞ্চল হয়, আপনি বলছিলেন যে ও হয়তো গ্রিল ধরে ঝুলে থাকতে পছন্দ করে, লাফাতে পছন্দ করে, ঝাপাতে পছন্দ করে, যাদের আসলে একটু সংবেদীয় চাহিদা অর্থাৎ বেশি, তখন তারা কিন্তু সারাক্ষণ বডি মুভমেন্ট বা একটু থেকে একটু লাভ দেওয়া বা থেকে একটু চাহিদাটা কঠিন হয়ে গেছে, সেন্সরি ইস্যুস, হ্যাঁ ওটাই আমি বাংলা করতে চেয়েছিলাম আর কি। সেন্সরি ইস্যুস যদি থাকে তখন হয়তো এরকম একটু বাংলাটাকে ইংরেজি করলে, কিন্তু যদি একটু এক্সপ্লেইন করে বলো। আচ্ছা, অনেক সময় বডির একটা, অর্থাৎ শরীরের একটা চাহিদা থাকে, মানে শরীরটা যদি লাফাতে থাকে, মানে বডির একটা সেন্স, বডি সেন্স চায়, বডি সেন্স চায়। ও যখন এরকম করে লাফাচ্ছে, ও যখন এরকম করে বারবার জাম দিচ্ছে, বারবার লাফাচ্ছে, তখন বডিটা ভালো অনুভব করে, হ্যাঁ, ও নিজেই নিজেকে তখন স্টিমুলেট করছে এভাবে। তো এটা কিন্তু আসলে ওর কোনো অসুস্থতা না, হ্যাঁ, এটা অনেক সময় ও নিজেকে নিজে ভালো রাখার জন্য বা নিজেকে নিজে একটু কমফোর্ট দেওয়ার জন্য হয়তো করতে পারে। তো সেটাও যদি ও করে থাকে, সেটা আসলে একটু নিকটস্থ কোনো সিডিসিতে গিয়ে যদি একটু দেখানো যায়, দেখি আসলে একটু এই ক্ষেত্রে আরও কিভাবে ওর এই মানে চাহিদাগুলো পূরণ করা যায়, ওনারা বেশ কিছু পরামর্শ আপনাদেরকে দিতে পারে।
হ্যাঁ, আর মা যে দুশ্চিন্তা করছে যে বাচ্চা সুস্থ কিনা, এটা কোনো অসুস্থতা কিনা, সেটা তোমরা মনে করছো? সেটা আমি মনে করছি না, এবং আমি বলবো ওকে বাসায় যেন অনেক বেশি লাফালাফি করার, খেলার একটা সুযোগ করে দেওয়া হয়। 6 বছর বয়সে এখনই পরীক্ষা, মাত্র 1 মাস স্কুল করলো, এর পরেই পরীক্ষা, এটা আসলে চাপের উপর চাপ, চাপের উপর চাপ। স্কুল হয়তো খালি ওই পড়া করছে, করে হয়তো ভালো রেজাল্ট হয়তো করছে, কিন্তু বাচ্চাদের এটা ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর শারীরিক বিকাশ, মানসিক বিকাশের জন্য আসলে খুব ভালো একটা এনভায়রনমেন্ট বা একটা সাপোর্টটা সেটা হচ্ছে না। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি আমরা। হ্যাঁ, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন একটু শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এই অনুষ্ঠান করেন, আমি নিয়মিত দেখি। থ্যাংক ইউ। আমি এখন কি করব সেনোরা এবং বাংলা ভীষণ যারা আয়োজক, তাদেরকে ধন্যবাদ এবং আমাকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা সবাই লার্নেড ম্যান এখানে বসে আছেন এবং অনেক সমস্যার সমাধান করে দেন। না, সমস্যার সমাধান করছি না, আমরা একটা পথ খুঁজে বার করার চেষ্টা করছি সবাই মিলে। হ্যাঁ, ঠিক আছে। না ঠিক আছে, ওইটা পেলে আমি মানে আমার আমি একটা সমাধান খুঁজে পাবো বা সান্ত্বনা পাবো। তো যেটা প্রবলেম আর কি, প্রবলেমটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে। আচ্ছা, যদিও এখানে দাম্পত্য কলহটাই বেশি আমি আলোচনা দেখি আপনার এখানে, কিন্তু আমার মেয়েটা ইন্টারমিডিয়েট পাস করেছে 2024-23-এ। ইন্টারমিডিয়েট পাস করেছে? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পাস করেছে সায়েন্স নিয়ে, রাজশাহী থেকে পাস করেছে, শহীদ কামরুজ্জামান কলেজ থেকে। আচ্ছা, ঠিক আছে, ইনস্টিটিউশনের নাম বলা দরকার নেই। আচ্ছা আচ্ছা, পড়ার পরে সে আপনার প্রথমবার মেডিকেলের চান্স পায় নাই, মেডিকেলের জন্য প্রিপারেশন ছিল, তাকে কোচিং দেওয়া হয়েছে এবং প্রাইভেট যাবতীয় সবকিছু তার রিকোয়ারমেন্ট আমি ফিল আপ করেছি। আপনার ইভেন মেডিকেল স্টুডেন্ট দিয়েও তাকে পড়ানো হয়েছে। প্রথমবার সে চান্স পায় না, দ্বিতীয়বার এই 25 সালে যে পরীক্ষাটা হলো আপনার জানুয়ারিতে, সেকেন্ড টাইম, সেখানে পরীক্ষাতে সে চান্স মানে মুখ ভারী করে থাকলো যে হবে না। তারপরে দেখা গেল যে ঠিক আছে, হবে না। এই নিয়ে আমার ওয়াইফের সাথে একটু গ্যাদারিং হলো, আমার মন টন খারাপ। কার মন খারাপ? আমারও খারাপ, আমার ওয়াইফেরও খারাপ, দুজনেরই খারাপ। কেন মন খারাপ? মানে মেয়ের ডাক্তার হতেই হবে? মনটা খারাপ এই জন্য যে চান্স হয়নি, এত পরিশ্রম করলো, মেয়েটাও পরিশ্রম করলো, আমরাও তাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিলাম, মানে যা যা চেয়েছে দিলাম। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, হয়নি, তাহলে পরেরটা দেখা যাক। এখন পরেরটা বলতে ডেন্টাল দিল, তাও হয় নাই, ডেন্টালও হয় নাই। পরে এখন যে একটা বোটানিতে ভর্তি আছে রাজশাহী কলেজে, তো এটা ওই পড়তে চাচ্ছে না যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়বো না, হয় আমাকে ডাক্তারি পড়াতে হবে ওই বেসরকারি মেডিকেলে, আর নচেত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাকে পড়াতে হবে। কোথায়? বেসরকারিতে? হ্যাঁ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা, নচেত ওই বেসরকারি মেডিকেল, ওই যে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল আছে মেডিকেল, ওইখানে সে নিশ্চয়তা করেছে, ওইখানে পড়বে। এবং তার বান্ধবী 2-3 দিন ওখানে ভর্তি হয়েছে এবং তারাই তাকে ইনসিস্ট করছে। আরেকটু গলাটা একটু উঁচু করে, মানে শর্টটা আরেকটু শুনতে পারলে ভালো হতো। হ্যাঁ, ওর ফ্রেন্ডরা প্রাইভেটে ভর্তি হয়েছে আর কি। প্রাইভেটে ভর্তি হয়েছে নর্থ বেঙ্গলে সিরাজগঞ্জ মেডিকেলে, আর 2 বান্ধবী বা 2-3 জন বান্ধবী ভর্তি হয়েছে। সে ওই চাকরিতে সেও ভর্তি হবে। প্রাইভেট মেডিকেলে পড়াতে তো অনেক টাকা লাগে ম্যাডাম, মানে তো 22 লাখ টাকা সরকারি ফি নেয়। আর ঠিক আছে, আমরা জানি সেটা কিছুটা। হ্যাঁ, এটা নিয়ে সে এখন বাড়িতে তাণ্ডব সৃষ্টি করেছে। অনেক সময় কারখানা রুম বন্ধ করে থাকতেছে, আমার সঙ্গে কথা বলছে না। তার মা বুঝাচ্ছে যে বাবা, মেডিকেলই তো সবকিছু না জীবনের, অন্যান্য লাইন আছে, অনার্স পড়ো, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, তারপরে তুমি রাজশাহী কলেজে যেহেতু তুমি বোটানিতে ভর্তি আছো ওটাই পড়ো, পড়ে যেখানেই পড়ো বিশ্বে দিয়ে তোমাকে ভালো কিছু করতে হবে, আদারস তুমি কিছু করতে পারবো না। তো তুমি বোটানিটা পড়ে এখান থেকে ইয়ে করো। আর সে বলছে না, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বো না,
হয় আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়বো ঢাকা, আর না হলে মেডিকেলে ভর্তি করে দিতে হবে। এই নিয়ে সে না খাওয়া বন্ধ করে দিচ্ছে, ঘরের মধ্যে থাকছে, রুম বন্ধ করে থাকছে, একটা বাসার মধ্যে একটা তাণ্ডব সৃষ্টি করছে, অশান্তি সৃষ্টি করে ফেলেছে। এখন বেসরকারি মেডিকেলে পড়াতে অনেক টাকা লাগে। হ্যাঁ, সেটা তো শুনলাম। আমার তো আরো 2টা ছেলে আছে, তারাও লেখাপড়া করছে, একটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, ছোট ছেলেটা ক্লাস 2। ছেলেরা কি ছোট, মেয়েটা বড়? মেয়েটা সবার বড়, আর ছেলেটা যেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে এবার, মেজর, আর একটা লিটিল আছে ক্লাস 2 তে পড়ে। আচ্ছা। এখন এগুলি রাজশাহীতে বাড়ি ভাড়া নিয়ে সংসার মেনটেন করা প্রায় অনেক টাকা লাগে। এইগুলি আমি একজন সার্ভিস হোল্ডার, সামান্য সার্ভিস হোল্ডার, এই টাকা দিয়ে তো মানে সংসার মেনটেন করা। না, আমরা বুঝতে পারছি, সংকটটা বোঝা গেছে। এখন মানে মেয়েটা ওই অবস্থাতেই আছে, বিষণ্ণ অবস্থাতে আছে, তাই তো? বিষণ্ণ অবস্থায় আছে। সে চাচ্ছে যে আমার অ্যাবিলিটি বা কি আছে না আছে এগুলি সে আর কিছু মানতে চাচ্ছে না, সে করতে চায়, আইনি হয়নি সে করতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন টাকা দিয়ে সার্টিফিকেটটা কিনে নেব? আমার তো এই সার্টিফিকেট দরকার না, ওইটা তো দরকার না। বুঝতে পারছি, আসলে টাকা পয়সা তো অনেক বেশি লাগে, সেটা তো অ্যাফোর্ড করাটা মুশকিল হয়ে যায়। এই জন্য মেয়েটাকে আমি কিভাবে কি করি, আমার ওয়াইফও পাশে আছে, আপনার কথা শুনছি আমরা। আর ও কি মানে ঘরের ভেতরে, ও কাছে না? ও ঘরের মধ্যে আছে, যে আজকে দুপুরে খেয়েছে, সকালে খেয়েছে, এখনো খায়নি, রুম বন্ধ করে বসে আছে। এখন সে সুইসাইড করলো, তাও যায় না। ওর মার সাথে আপনি একটু কথা বলেন কাইন্ডলি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমরা তো ব্যাপারটা শুনলাম, আর কিছু অ্যাড করার আছে কি? না, ও প্রবলেমটা কি, ও হলো ছোটবেলা থেকে যে পড়াগুলো ও বুঝতো না, সায়েন্স বিষয় খুব ভালো বুঝতো আর কি। তো সায়েন্সের হয়ে পড়ে আসছে, আসার পর ওরও একটু ইচ্ছা ছিল ছোটবেলা থেকে ডাক্তার হবে, সবাই একটা থাকে কম বেশি সবকিছু। কেন ডাক্তার কেন হবে? হ্যাঁ হ্যাঁ, না, যাই হোক, ও ইউনিভার্সিটি লাইনটা ও বুঝতে পারছে না। ও একটা সেকেন্ড, আমার একটা প্রশ্ন ছিল যে শুধুমাত্র ওই যে হয় না, এটাকে টানেল ভিশন বলে, হ্যাঁ, যে আমি একটা চোঙার ভিতর দিয়ে আমি একটাই গোল দেখতে পাচ্ছি, আমার গোল মানে উদ্দেশ্য, মানে আমি আমার একটা টানেল ভিশন হওয়া মানে আমি একটা সরু একটা মানে চোঙার ভিতর দিয়ে আমি শুধু একটা গোল ঠিক করেছি জীবনে, আর কোনো গন্তব্য ঠিক করিনি আমার পড়াশোনার ক্ষেত্রে। ও যে একটা মাত্র গন্তব্য ঠিক করলো, সেটা কি ছোটবেলা থেকেই ও বলে এসছে, নাকি এখানে বাবা মারও কোনো ভূমিকা ছিল? না না, আমি অবশ্য বাসার ডিসিশন দেই না, বাচ্চা কাচ্চা ডিসিশনটা ওর আব্বুই দেয়। তা ও যেহেতু সায়েন্স বিষয় খুব ভালো ছিল। না না, সায়েন্সের তো আমরা যেটা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, মনের বিষয়, আমরা তো মনোবিজ্ঞান বলি, তাই না? এটাও তো একটা সায়েন্স, তাই না? সবগুলোই কিন্তু বিজ্ঞান, আবার সবগুলো কিন্তু আর্ট। সায়েন্স এন্ড আর্ট মিলেই তো আমাদের পড়াশোনা। তো সায়েন্সে যদিও ভালো থাকে, তাহলে তো কত মাল্টিপল এরিয়াজ আছে আজকাল, যেমন এআই জেনারেটেড সব কিছু হচ্ছে, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সারা পৃথিবীতে অনেক আবিষ্কার হচ্ছে। তো সায়েন্স নিয়ে তো মানুষ অনেক কিছু কাণ্ড ঘটিয়ে ফেলছে, অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে। কিন্তু ও যে একটা টানেল ভিশন হয়ে গেল যে এই একটাই মাত্র গোল আমার জীবনে, সেখানে কি বাবা মাও তাকে ওইভাবেই পরিচালিত করেছেন কি? হ্যাঁ, ও বাবা করছে। মার কোনো ভূমিকা ছিল না? ওর বাবা ওকে সব সময় করছে যে তুমি ডাক্তার হবে। মা কি চুপ, তুমি কি চুপ ছিলে? হ্যাঁ, আমি আমার ঘরের কোনো ডিসিশনে আমি কখনো বলি না। কেন? একটা বাড়িতে তো বাবা মা দুজনেই তো ডিসিশন দেওয়ার কথা, মানে সেখানে ডিসিশনটা একজন, আমাদের ঘরে ওটা চলে না আর কি। বাবা যেটা ডিসিশন দেয় সেটাই রাইট। একটা খুব সেনসিটিভ কোশ্চেন করব। জি। দুজনের বোঝাপড়াটা কেমন? বোঝাপড়াটা খুব একটা ভালো না। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এটা আমাদের এই মেডিকেল করে আমাদের অনেক কিছু হয়ে গেছে, মানে বলার মতো না আর কি। আমি এখন আর বলতে চাচ্ছি না। যাই হোক, মেয়ের ইচ্ছা যে আমার বান্ধবীরা সবাই পড়তেছে, আমিও পড়বো। সেটা মেয়ের ইচ্ছে হতেই পারে, সে মেয়ের ইচ্ছেটাকে সম্মান রেখেই বলছি যে এখানে বাবা মানসিক ভাবে খুব ডিপ্রেশনে চলে গেছে। ও মনে করতেছে যে আমি এটা ছাড়া আমার কোনো জগৎ নেই। তা আমি ওকে বুঝাইলাম যে বাবা শোনো, পৃথিবীতে তুমি মন থেকে যা চাবে সবকিছু সবসময় পাওয়া যায় না।
কিন্তু তোমার জন্য এটাও মঙ্গল যে এটা ছাড়া তুমি অন্যদিকে যাও, দেখবে ওটাও তুমি ভালো করছো। না বুঝেছি, কিন্তু ও একটু ওর কথা একটু শুনতে পেলে ভালো হতো আজকে। ও তো ঘরের ভিতরে ঢুকে আছে, খুবই সমস্যা আছে, ও তো কথাই বলবে না। না সেটাই বলছি, আমরা তো আসলে আমাদের কাছে যারা খুব ডিপ্রেশনে থাকে তারাই তো এসে কথা বলে, কিন্তু ওকে একটু শুনতে পেলে আমরা খুব ধন্য মনে করতাম নিজেকে, কিন্তু ওকে তো শুনতে পেলাম না আজকে। ওর হয়ে বাবা মা বলছেন তো। আমি একটু প্রশ্নটা নিয়ে নিই, কারণ এখানে আমাদের অতিথিরাও বসে আছেন। প্রশ্নটা কি আজকে আমাদের কাছে? আমার প্রশ্নটা হলো, এখন আমার মেয়ে ও বলতেছে যে আম্মু আমি মেডিকেল লাইনে পড়বো, আব্বুকে তুমি বোঝাও। আমি বললাম বাবা মা আব্বু তো পছন্দ করতেছে না, তুমি যদি চান্স পেতে যেভাবে হোক পড়াতো সরকারি ভাবে, কিন্তু বেসরকারি ভাবে তোমার আব্বু পড়াবে না টাকা দিয়ে। সেটা তো বুঝতে পারছি, আমাদের কাছে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এখন আমি কি করবো আর কি, মেয়ের মানে কোন দিকে গেলে কি হবে বুঝতে পারতেছি না আর কি। একটু একটা যদি আরেকটু আমি ওটা ধারাবাহিকতা একটা প্রশ্ন করি, যে মানে বাসাটা কি মেল ডমিনেটেড? যে মেল ডমিনেটেড একটা কথা আছে না, যে ফিমেলদের কোনো ভয়েস থাকে না, মেলরা সব ডমিনেট করে বাসাটা কি ওইভাবেই চলছে? বাসা যে কিভাবে চলতেছে আল্লাহ পাক ভালো জানে। আচ্ছা, মেল ডমিনেটেড কথাটা কি বোঝা গেছে? পুরুষ শাসিত কথাটা বলতে চাই না আমি। না না, ওটা মানে একজন ওপেনলি সব ঠিক আছে, ওভাবে কিছু না আর কি। না না না, একটু আমরা এক্সট্রিম জায়গায় চলে যাচ্ছি বোধহয়। যেটা আমরা শুনলাম যে বাবার সিদ্ধান্তগুলোই সবসময় গুরুত্ব পাচ্ছে। ওটা মিন করে আপনি যে কোনো কিছুই বসাতে পারেন আর কি। হ্যাঁ বুঝেছি, সেটা একটু ওইটাই আমি ইংরেজিতে বলার চেষ্টা করেছিলাম, যা ওই অর্থটা একই দাঁড়াচ্ছে। একটু লাইনে থাকতে হবে কেমন, কষ্ট করে। আমাদের অতিথিরা প্রশ্ন করবেন। কোনো প্রশ্ন আছে? ছোট্ট করে একটু জিজ্ঞাসা করি। এর আগে ম্যাডাম যেটা বলছিলেন সেটা বলি আর কি, যে আমি আবার মেডিকেল কলেজের প্রিন্সিপালও। এখন যদি আপনার মেয়ে লাইনে থাকতো তাহলে একটু বুঝিয়ে সুঝিয়ে বলতে পারতাম কথাবার্তা একটু। অবশ্যই, এটা আমার লাইনে আছে, আপনি বলেন। আচ্ছা বলবো। আমি আরেকটু কথা জিজ্ঞেস করি। একটা তো বুঝলাম যে তার বাবা চেয়েছে যে মেয়েকে ডাক্তার হতেই হবে, সেইভাবেই তার মনের মধ্যে এরকম একেবারে ঢুকে গেছে যে ডাক্তারি পড়তে হবে। কিন্তু আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে কি এরকম কেউ আছে যে খুব ডাক্তার খুব নামি দামি হয়েছে, অনেক টাকা পয়সা হয়েছে, এরকম আছে নাকি কেউ? হ্যাঁ ডাক্তার আছে, উনি সরকারি ভাবে আর কি। সরকারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপা, আমার প্রশ্ন ছিল, ও কি এই যে কষ্ট পাচ্ছে অনেকদিন থেকে, ও কি নিজেকে আঘাত করেছে? নিজেকে আঘাত করে? না, ওই টাইপের না। আমার মেয়ে এমনি অনেক ভালো। ও লেখাপড়া ছাড়া বা আমার সাথে গল্প করা ছাড়া কখনো বাহিরে কখনো সময় দেওয়া, ও ছোটবেলা থেকে কখনো কিছু। এই যে কষ্ট পাচ্ছে, এই কষ্টের জন্য কি নিজেকে কোনোভাবে হার্ম করেছে কিনা, আঘাত করেছে কিনা? না ওরকম কিছু না, ও মনে মনে কষ্ট পাচ্ছে। ও চাচ্ছিল যে আব্বু কেন আমাকে বুঝে না। কান্নাকাটি করছে? কান্নাকাটি কি করছে? হ্যাঁ কান্নাকাটি প্রথম কয়েকদিন করছে, এখন আর কাঁদে না। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না এখন কাঁদে। আচ্ছা, আমরা কি আলোচনা করব তাহলে? আমরা তো জেনে নিলাম একটু। খুব ভালো, তো মানে খুব বিপদ। হ্যাঁ ওকে, আমরা যদি ওকে কখনো পাই, ওকে যদি রাজি হয় আমাদের সাথে কথা বললে, আমরা খুব বলতে যদি রাজি হয় আমরা খুব রেসপেক্টেড ফিল করব কেমন? ওকে একটু বললে ভালো হয়। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ওকে তুমি আগে বলবে। আপনাদের কথা শুনে যেটা মনে হচ্ছিল, দুজনে আমরা কথা বলি, বাবা মা হিসেবে ওরা খুবই অসহায় বোধ করছে। যে উনি বলছিল যে ওনার এতটা আর্থিক সঙ্গতি নেই, এবং এই যে সন্তানটি ও ছোটবেলা থেকে এই স্বপ্নটাই দেখছিল, হঠাৎ করে স্বপ্নটা পুরো ভঙ্গ হয়ে গেল। স্বপ্ন ভঙ্গের যে কষ্ট, এই কষ্টটা হয়তো ভেতরে পাচ্ছে, প্রচন্ড রকম ভাবে পাচ্ছে। এবং ওর সমসাময়িক মানুষগুলো যাদের সাথে ও স্বপ্নটা দেখবে, যারা ওরা মেডিকেল কলেজে পড়ছে, ও পারছে না, এটার ওরা তো প্রাইভেটে ঢুকে গেছে, সেটা সে পারছে না, সেখান থেকেও সে কষ্টটা আরো বেড়ে গেছে। আমি বলবো কি, ও যে এই কষ্টের সময়টা দিয়ে যাচ্ছে, বাবা মা হিসেবে যদি আমরা এই কষ্টের সাথে থাকতে পারি, হ্যাঁ বাবা মা হিসেবে হয়তো একটা মানে আমার অ্যাকশন প্ল্যানটা হয়তো এই মুহূর্তে আমার কাছে হয়তো বেশি প্রেশার ফিল করছি যে না আমাকে ভর্তি করাতেই হবে। আমি যদি ওর কষ্টটা শুনি তাহলে পরবর্তীতে করণীয়টা কি, আমার মেয়ের কষ্টটা লাঘব করে দেওয়া, সেটা হয়তো পরের ব্যাপারটা, সেটা পরে যেটা সম্ভব হচ্ছে না। বাবা হিসেবে মা হিসেবে তাদের যে ভালনারেবিলিটিটা,
যে আমার এই এত অ্যামাউন্টের টাকা সেটা আমি হয়তো দিতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, মেয়ের কষ্টটাও শোনা এবং বাবার কষ্টটাও মেয়েকে শেয়ার করা, এই ফেজটা হয়তো বেশ অনেক দিন যেতে পারে। কিন্তু একটা সময় যদি দুজনের মধ্যে কনভারসেশনগুলো হতে থাকে, হয়তো প্রথমে রাগারাগি হবে, প্রথমে হয়তো কেউ কারোর সাথে কথা বলবে না, আবার যদি একটু আলোচনার জায়গাটা তৈরি করা যায়, আবার যদি কথা বলা যায়, একজন আরেকজনের কথা শোনার মাধ্যমে এই যে বরফ, বাবা মেয়ের মধ্যে যে বরফটা তৈরি হয়েছে বা মা মেয়ের মধ্যে যে বরফটা তৈরি হয়েছে, সে বরফটা অনেকটা গলবে। সেটাই, মানে কঠিন আর কি, ভীষণ কঠিন। হ্যাঁ, যে ও তো একটা দাবি জানিয়ে বা আবদার জানিয়ে তো নিজেকে মানে বন্দি করে ফেলেছে আর কি। ও তো আর কিছু মানতে চাচ্ছে না, এরকম একটা অবস্থা, পয়েন্ট অফ নো রিটার্ন বলে না ওরকম। হয়তো কোনো কথা না বলে যদি মা বাবা যদি জাস্ট হাতটা ধরে বসে থাকে এবং বলে যে তোমার কষ্টটা হচ্ছে, আমরাও তোমার কষ্টের সাথে সমব্যথী, হয়তো প্রথমে কাজ করবে না। বাবা সেটা করলেও খুব মানে ওর তো কথা হচ্ছে তুমি যেভাবে হোক পয়সা খরচ করে হলেও আমাকে পড়াও, সেটা হয়তো বলতে থাকবে। কিন্তু ওকে যদি ওই জায়গাটাও যদি বারবার শোনা যায়, বাবা মা হিসেবে যদি বারবার শুধু শুনতে পারে, ঠিক আছে বুঝতে পারছি, তারপরে হয়তো বাবা মা যদি আবারও বলে তাদের ভালনারেবিলিটিটার কথা, হয়তো একটু হলেও রাগটা কমতে পারে। ম্যাডাম এখন হলো যে প্রথমেই কিন্তু তার মনের মধ্যে কিন্তু ডাক্তারি পড়তে হবে যে বীজ বরণ হয়ে গেছে আর কি, এবং এই বীজ এমনভাবে প্রতীত হয়েছে যাতে এখন আর ওখান থেকে বের হয়ে আসতে পারছে না। এটাও আমাদের এটা কিন্তু সমাজের একটা অসুবিধা। এরকম ভাবে কাউকে, আমরা তো সবাই জানি যে মানে একদম একটা গোলের জন্য রেডি করা, এটা কিন্তু ঠিক না। আমরা তো বুঝতে পারছি এখন, আমরা যদি 3-4টা অপশন খোলা থাকতো তার জন্য, তাহলে হয়তো আজকে এই কষ্টটার সম্মুখীন হতে হতো না। মেয়েটা হয়তো শুনছে না, ম্যাডাম আমি তো কলেজের প্রিন্সিপালও, মেডিকেলে পড়ার মতো এমন কিছু এখন বোধহয় নাই। একটা সময় হয়তো এরকম ছিল যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম একটা গোল টোল নিয়ে থাকতো আর কি। এখন দুনিয়া তো অনেক বেশি খুলে গেছে, কত রকম ডেভেলপমেন্ট কত দিকে হয়েছে। সেটাই বললাম যে এআই নিয়ে আমার কাছে তো মনে হয়, আমি তো কলেজের প্রিন্সিপাল, আমার কাছে তো মনে হয় ডাক্তারের চেয়ে অন্যান্য পেশায় বরঞ্চ সুন্দর বেশি, আমাদের ঈর্ষা করার মতো জায়গা তৈরি হয়ে গেছে কোথাও। স্যার আরেকটা জিনিস আমার মনে হচ্ছিল, এই যে আজকের টপিকটা ছিল না যে নিজের গ্রহণযোগ্যতা, এই যে ডাক্তার হব তারপরে আমার গ্রহণযোগ্যতা বাড়বে, হ্যাঁ সমাজে আমার একটা উচ্চ অবস্থান হবে, বাবা অনেক বেশি ওই বীজটা ছোটবেলা থেকে ঢুকে গেছে। এখন যদি আসলে ওই ফ্যামিলি থেরাপি বা ফ্যামিলি সেশনে একটু বসে, হলো যে সে তো সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে দিয়েছে, ওদের এই সাজেশনগুলো এখন দিয়ে অবশ্য লাভও হবে না। এটা যদি ফার্স্ট টাইম হতো, সেকেন্ড টাইম পরীক্ষার আগে যদি এগুলি কথাগুলি হতো না, ওনারা যদি কারো কাছে যেতেন বাবা, তাহলে কিন্তু লাভ হতো। এই মেয়েটা এত পড়তে চায়, ওকে যদি একটা কোঠা আছে যে মেধাবী এবং অসচ্ছল একটা কোঠা আছে, সেই কোঠার মধ্যে সে যদি দরখাস্ত করতো তাহলেও কিন্তু ওইখানে অ্যাকোমোডেট করার একটা চান্স থাকতো, এবং সেইখানে কিন্তু সে চান্স পেয়ে যেতে পারতো। কারণ থাক এখন এই কথাটা বলে আর আফসোস না, লাভ নেই আর কি, এখন তো হচ্ছে না, স্কোপ নাই, বাবা হিসেবে গিল্ট ফিল করতে পারে তখন। না গিল্ট ফিল করবে না, এটা আলোচনা আর কি, এটা তো আলোচনার বিষয় বলছি। বাট আমার মনে হয় যদি এই মেয়েকে যদি আমি ব্যক্তিগতভাবে বলি আর কি, যদি আমার কাছেও নিয়ে আসে, যেহেতু আমি মেডিকেল কলেজে পড়াই, আমার বোঝানোটা হয়তো তার জন্য বেশি সুবিধা হতে পারে, আমি কিন্তু হেল্প করার চেষ্টা করতে পারি। যদি আপনারা আমার কাছে আসেন, আই উইল ট্রাই টু হেল্প। এবং সেই ওই মেয়েটাকে একটা কথাই বোঝানো আর কি, বাবা দুনিয়া তো এত ছোট্ট না, তুমি এটা কেন তুমি একেবারে এটার মধ্যে থাকছো বাবা, এত কষ্ট পাওয়ার কিছু নেই, তুমি এখান থেকে বরঞ্চ বের হয়ে জীবনটাকে আরও বেশি হয়তো ফ্লাইশ করতে পারো। তুমি এখান থেকে একটা ওইরকম একটা ড্রাইভ নাও যে আমার এটা হলো না তো দেখি আমি করে দেখাবো অন্যর দিকে, এটা করতে পারে তো সে। এই মনটা যদি তৈরি করে যে আমি দেখিয়ে দেবো, এটা পারলাম না দেখে কি হলো, আমি তাকে বুদ্ধি দিতে পারি। আপনারা যদি পারেন আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে ওই মেয়েকে বোঝানোর জন্য চেষ্টা করতে পারবো অন্তত। ওকে, সো মানে আমি বাবা মার জন্য বলতে চাচ্ছি যে বাবা মা যদি আরেকটু নমনীয় হয় আরো, যে ঠিক আছে বাবাও কিন্তু একটা ভুল করেছেন মেয়েকে একদিকে ধাবিত করার জন্য, সো বাবা যদি ভুলটা স্বীকার করেন যে এটা দায়টা শুধু তোমার না, এখানে আমারও দায় আছে, আমি তোমাকে টানেল ভিশন করে ফেলেছি, আমি জানি না বাবা সেটা বুঝতে পারছেন কিনা, মানে এইভাবে একটা দিকে কিন্তু আসলে আমাদের মানে গোলটা রাখাটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে, কি যে কোনো ব্যাপারে আমাদের আসলে মাল্টিপল চয়েসটা মাল্টিপল থাকা দরকার, যেটা তুমি বলে যে ফ্লেক্সিবিলিটি জীবনে কিন্তু আমাদের মানে অনেক বেশি হতে পারে। হ্যাঁ, জীবন আমার জীবন কোন দিকে ধাবমান হবে আমি জানি না, তো যদি আমরা যদি একটা জায়গায় ফিক্সড হয়ে থাকি, এটার জন্য কিন্তু চরম মূল্য দিতে হয়, মানে শুধু এই ক্ষেত্রে না সব ক্ষেত্রেই।
তো সবসময় ভিশনটা বড় রাখা দরকার আর কি, একদম একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকলেই অসুবিধা হয়। আপনার কি ফোন আছে? হ্যাঁ, ফোনটা নিয়ে নিচ্ছি তাহলে। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি আপনাদের অনুষ্ঠান সবসময় দেখি। আমি অনেকদিন যাবত ট্রাই করছি, লাইন কানেক্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। ম্যাডাম, আমার প্রবলেমটা হলো যে আমার মেয়ের বয়স হলো 13.5 বছর। আচ্ছা। এখন আমার মেয়ের সাথে আমার ভালো সম্পর্ক মানে একদম মানে হার্ট টু হার্ট কানেক্টেড। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সবকিছুই আমার সাথে শেয়ার করে, আমি ওইভাবে শেয়ার করার চেষ্টা করি। কিন্তু আমার ওয়াইফের সাথে তার আবার অত ভালো সম্পর্ক না বলতে কি যে সে তো আর কি মা, পড়াশোনা এটা সেটা সবকিছু চাপের ভিতরে রাখে। হ্যাঁ, মা একটু শাসন বেশি করেন। হ্যাঁ হ্যাঁ। রিসেন্টলি বিষয়টা হচ্ছে যে আমি তার সাথে এই কানেক্টেড হওয়াতে সেই যে কোচিং করে সেটা নিয়ে অনেক রকমের বিষয় থাকে। তো আমি তাকে বলছি, দেখো কোন বিষয়? মানে কোচিং করে, অনেক চাপে থাকে। আমি তাকে কোচিং। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এখন এই আমি যে বিষয়টা বলবো এটা একটু গুরুতর আর কি, আমার কাছে গুরুতর মনে হচ্ছে। সেটা হলো যে আমি তাকে বলছি, দেখো তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার যেন কোনো রকমের কোনো মানে পোলের টোকাটা না লাগে, আমি সেটা চাই। আমি যখন এরকম ভাবে কথা বলছি, সে তখন বলে কি, আব্বু আমি একটা সমস্যার ভিতরে ছিলাম। সেটা হলো যে আমার ওই যে একটা আঙ্কেল ছিল, সে আমাকে ওই ব্যাক টাচ করছে আর কি। আচ্ছা। তা বললাম যে, তখন আমি এটা শুনে হয়ে গেলাম যে ব্যাক টাচ করলো কিভাবে। আমি আপনাকে একটু মানে ব্যাকগ্রাউন্ডটা বলি যে আমি ওই চাকরির ট্রান্সফারের সুবাদে আমি হঠাৎ করে আর কি ঢাকায় আর কি আসছিলাম, আমার চাকরির বাসায় ছিলাম। তো ওইখানে থাকার পরে আমার ওয়াইফও আসছিল আর কি আমার বাচ্চাটাকে নিয়ে। তো তখন তার বয়স হলো মনে হয় 5-6 আর কি, 4 অথবা 5। এখন আমি কিন্তু আমার মেয়ে বাচ্চাটাকে আমি 3 বছর বয়স থেকে কিন্তু গুডটাচ ব্যাকটাচ সুন্দর করে শেখাইছি। আচ্ছা। একেবারে মানে একটু ভালো করে আর শেখানো যায় না আর কি, যে তুমি সরে আসবা, হাত ছড়ায় যতটুকু জায়গা আছে সেটাই তোমার জন্য নিরাপদ, এইভাবে তাকে বুঝাই। আচ্ছা। তারপরেও কোনো অ্যাক্সিডেন্টালি এইভাবে সে ওইভাবে একটু ব্যাকটাচ করেছে। এবং ওই 5-6 বছর বয়সে যখন ছিল তখন। হ্যাঁ হ্যাঁ। এবং আরো বিপজ্জনক হলো যে তাকে পর্ন দেখাইছে। ওকে। হ্যাঁ, এখন আমার মেয়ের বয়স 13 বছর, মোটামুটি মানে একটু ধীরে ধীরে সবকিছুই ওকে আছে, ভালো আছে। এখন আমার প্রশ্ন হলো যে তাকে কি আমার কোনো মানে আমাদের করণীয় কি? আমি তাকে বলছি যে এটা আর কারোর কাছে শেয়ার করো না। তার এক খালাতো বোনকে সম্ভবত একটু বলছে, আমাকে বলছে, আমি ওর আম্মুকেও বলছি যে এই ঘটনা। যাই হোক, এখন আমার কথা হলো যে আমি বলছি যে তুমি আর কারোর কাছে জীবনে আর ওইভাবে শেয়ার করো না, কখনো আর করার দরকার নাই, এটা কোনো ব্যাপার না। আমি তাকে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ, মানুষের জীবন তো অনেক রকম সমস্যা থাকে, অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মরে যায়, হাত পাও ভাঙে, এটা একটা জাস্ট দুষ্ট লোকে তোমার এই করছে, এটা কোনো ব্যাপারই না। আরে যে যে যার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হলো সে কি আত্মীয়? দুঃসম্পর্কে আর কি। তার সঙ্গে কি এখনো দেখা হয়? না না না, আর জীবনে কোনোদিন দেখা হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, ওকে। তো এই কথাটা সে কখন বলেছে? যখন ঘটনা ঘটেছে তার কতদিন পরে কথাটা বলেছে? যখন ঘটনা ঘটেছে মনে করেন যে 16-17 সালে, আর বলেছে হলো আমাকে 5-6 মাস আগে। আচ্ছা, এতদিন বলেনি? না, ও তখন তো ছোট, এখন যখন বড় হয়েছে বুঝতে পারছে, ও এখন পিরিয়ড চলছে, ও মোটামুটি এখনো শি ইজ 13, রাইট? 13 বছর। হ্যাঁ, 13.5 বছর। 13.5 বছর। এখন 5-6 মাস আগে কথাটা বললো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলেছে। হ্যাঁ। সো মানে এটা কি ওকে ওর কাছ থেকে জানা সম্ভব হয়েছে যে ও এতদিন মানে ঠিক আছে এখন পিরিয়ড হয়েছে, এখন সে সাবালিকা হয়েছে, বুঝতে পারলাম, কিন্তু এই যে ঘটনাটা ওকে যেহেতু গুড টাচ ব্যাড টাচ নিয়ে একটা এডুকেশন খুব ছোটবেলাতেই দেওয়া হয়েছে, ও যে কথাটা আগে বলেনি বিকজ ও তো জানতো এটা ব্যাড টাচ ছিল। সো কিন্তু ও সময়টা যে নিল সেটা কি একটু জানা সম্ভব হয়েছে যে ও
ও কি এতদিন ধরে এটা নিয়ে ভেবেছে, মানে ওর মনের মধ্যে কথাটা কি ওকে যন্ত্রণা দিয়েছে কিনা, আমি সেই জায়গাটাতে চিন্তা করছি আর কি, যে এই যন্ত্রণাটা ওকে একটা যন্ত্রণা হিসেবে এটাকে ভোগ করতে হয়েছে কিনা, নাকি ও হঠাৎ করে ওর কথাটা মনে পড়েছে। না, আমি যখন তাকে বললাম যে আমি হার্ট টু হার্ট কানেক্ট যখন করেছি, তখন সে আমার কাছে ওই মানে হয়তো আমি তার সাথে এইভাবে কানেকশন না হইলে আমার কাছে বলতো না, ও কাকেও বলতো না। না, হার্ট টু হার্ট কানেকশন তো মেয়ের সাথে ছোটবেলা থেকেই ছিল। হ্যাঁ, মানে না, অনেক সময় হয় না যে বাবা আর মেয়ে ওই পড়াশোনার চাপে দেয়, তার মাকে কিন্তু বলে নাই, তার মা তো এই কানেক্টটা করতে পারে না, আমি করতে পেরেছি দেখে আমার কাছে হয়তো। না না, সেটা তো খুবই সুন্দর একটা ব্যাপার, সেটা ভীষণ এনকারেজিং একটা ব্যাপার। আমার কথা হচ্ছে যে ও তো মার থেকে বাবার সাথে কানেক্টেড বেশি ছিল, কারণ বাবাই ওকে গুড টাচ ব্যাড টাচ শিখিয়েছেন খুব ছোটবেলাতে। তো সেই জন্য বাবার সাথে মেয়ের একটা খুবই সুন্দর একটা বন্ধুর মতন একটা ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু ও যে এতটা সময় নিল বলতে গিয়ে, সেটা আমি ভাবছি যে why did she take so long to disclose it, সেটা আমার একটু প্রশ্ন আর কি। না, সেটা আমি আসলে ওইভাবে মানে জানার চেষ্টা করি নাই। আচ্ছা, এখন আমার মানে আমি আসলে এখন কি করব, যে আমি ওকে কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে নেব এখন না পরে, বা নেওয়ারই দরকার নাই, মানে is she facing any problem, ওর কি এটার থেকে কোনো প্রবলেম, এটা কি জিজ্ঞেস করা সম্ভব হয়েছে যে ওটাকে এখনো ওকে ওই স্মৃতিটা, অনেক সময় স্মৃতিটা অনেককে তাড়িয়ে বেড়ায়, ওই স্মৃতিটা অনেক সময় অনেককে তাড়িয়ে বেড়ায়, অনেকে দুঃস্বপ্ন দেখে, যেটাকে আমরা পরের দিকে বলি পিটিএসডি হয়ে যেতে পারে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলা হয়। ওই রকম কোনো কিছু তো ওর এখন শুরু হয়নি, তাই না? মানসিক কোনো অসুবিধা শুরু হয়নি, কিন্তু মানে সেটা ওকে কি জিজ্ঞেস করা সম্ভব হয়েছে যে এটা রিভিজিটেশন হয় কিনা, মাঝে মাঝে ওটা মনে পড়ে যায় কিনা ওর? আচ্ছা, ঠিক আছে, আমি হ্যাঁ, তাহলে আমাকে একটু সাজেশন দেন, আমি একটু জিজ্ঞাসা করব। যদি বলে যে আমার মনে পড়ে বা এই ধরনের আমার একটু অসুবিধা হয়, সেটাই কোনো অসুবিধা হয় কিনা সেটা একটু জানার চেষ্টা করা যেতে পারে। কিন্তু আমাদের অতিথিদের আরো কিছু প্রশ্ন থাকতে পারে, একটু লাইনে থাকতে হবে, কেমন? আমার ভালো লাগছে যে বাবার সাথে মেয়ের এত সুন্দর কানেকশন, সেটা মার সাথে হলে আরো ভালো, দুজনের সাথেই হলে আরো ভালো হয়। একটু লাইনে থাকতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন ছিল, আপনার মেয়ের মধ্যে কি ওই ঘটনাটার পরে ওর মধ্যে কোনো পরিবর্তন আপনি নোটিস করেছেন? যেমন সবার সাথে মিশছে না, হয়তো বাইরের কোথাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে গিয়ে হয়তো একটু ভয় পাচ্ছে, বা অনেক আগে 2-3 বছর। না, ওই ধরনের কোনো সমস্যা নেই, সবার সাথেই মিশে, একটু লাজুক প্রকৃতির, যেগুলোকে ছবি তুলতে গেলে পরে ছবি তুলতে চাচ্ছে না, এরকম অনেকটা হয়। তাছাড়া তার যে কাজিন আছে, ভাই অন্য বোন, তাদের সাথে স্বাভাবিকভাবে মেলামেশা করছে, স্বাভাবিক যে ভাই বোনের সম্পর্ক সেটা সে মেইনটেইন করছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এগুলোতে কোনো অসুবিধা হচ্ছে না তার। যে কিন্তু সে একটু অন্য মনস্ক, ধীর প্রকৃতির, খাইতে যায় অনেক সময় লাগে। পড়াশোনা মোটামুটি ভালো, পড়াশোনা সে অনেক সুন্দর বুঝে ফেলে জিনিসগুলো। বন্ধু বান্ধব আছে যথেষ্ট? হ্যাঁ, বন্ধু বান্ধব ছিল। আবার রিসেন্টলি যে কোচিং এর শব্দটা বললাম না, কোচিং এ সে তাকে আবার ওইখানে মানে সে একটু সহজ সরল এবং বোকা প্রকৃতির, তো বোকা না বলি আমরা বাচ্চাদেরকে প্লিজ। না, মানে বিষয়টা হলো এরকম যে ওই যাই হোক, সরি, এখন ওইখানে কখনো আমরা বাচ্চাদের এই বোকা শব্দটা, ওইখানে আবার রিসেন্টলি হয়েছে কি যে এই জিনিসটা আসলে শেয়ার করার দরকার, না হলে পরে একটা গ্যাপ থেকে যায়। ও একটা ছেলেকে আর কি, কোচিং এ একটা ছেলেকে যে বান্ধবীরা মিলে ওই একটা ট্রাফিক চালানোর মতোই আর কি ধরা চলে অনেকটা, যে ও অনেক ভালো। ও তখন ওই ছেলের কথা আমাকে বলছে যে এই ঘটনা, নাম বলছে সেটা, তখন বলে আমার অনেক ভালো লাগে। আমি ঠিক আছে, ভালো লাগে, আমি একেবারে এমন ভাবেই করছি যে তোমার ভালো লাগতেই পারে, তোমার কাজ হলো পড়াশোনা করা। হ্যাঁ, ও ক্রাশ খাইতো, মানে ক্রাশ শব্দটা এখন বাচ্চাদের কাছে খুব পরিচিত। কারণ আমি বললাম কি, দেখো, মানুষের মন তো বেঁধে রাখা যায় না, তুমি চেয়ার টেবিলে বসে আছো কিন্তু তোমার মন একেবারে হিমালয় পর্বতমালার চূড়ায় চলে যেতে পারে, গভীর সমুদ্রের নিচে চলে যেতে পারে, কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে এবং তোমাকে, ঠিক আছে, মানে ওকে আর কি ওর জীবনের লক্ষ্য নিয়ে একটু সচেতন করা হয়েছে, কিন্তু ও বাবার সাথে শেয়ার করেছে যে ও একটু ক্রাশ খেয়েছে। ইটস নট দ্য রাইট টাইম টু ডু দ্যাট, তোমাকে ধৈর্য ধরতে হবে, এখন ওই প্রেম করা ঠিক হবে না, এটাই প্রেমের কিন্তু কোনো। ওকে বাবার কাছে পারমিশন চেয়েছে, প্রেম করতে চায়, না ভালো লাগে এটা তো বলেছে। Did you praise her for this? ওকে কি প্রেজ করা হয়েছে? পরবর্তীতে ওই কোচিং ছেড়ে আসছে, ওই
চুকে গেছে। আমি মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করি যে না, বলে কি যে না এখন ওগুলো কিছু নাই। না না, ওকে কি প্রেজ করা হয়েছে কিনা যে বাবার সঙ্গে শেয়ার করলো? না না, প্রেজ করা, প্রশংসা করা হয়েছে কিনা যে তুমি যে বাবাকে তুমি আস্থায় নিয়ে যে তুমি বাবাকে বলেছো, বাবা খুব খুশি হয়েছে? আমি বলছি সেই কথা, সেটা তো অবশ্যই। আমি বলছি যে তুমি মানে যা করবো একসাথে করবো, তুমি প্রেম করতে যাবে আমি তোমার সাথে যাবো, কোনো সমস্যা নাই। আমি ভাবছিলাম যে আমিও প্রেম করব তোমার সাথে। ওকে, ঠিক আছে, একটু লাইনে থাকতে হবে। আবার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই। অনেক ধন্যবাদ। খুব ভালো বাবা, বা অন্য বাবাদের জন্য অনুপ্রেরণার একটা উৎস হলো। আমরা সবাই মিলে ধন্যবাদ জানাচ্ছি। ও যদি কখনো এই প্রোগ্রামে ফোন করে আমাদের সাথে কথা বলতে চায়, আমরা ভীষণ মানে রেসপেক্টেড ফিল করব। খুবই আমরা মানে খুব আনন্দ পাবো যে ও একটু কথা বলেছে। কেমন? অনেক আমাদের তরফ, সবার তরফ থেকে ওকে অনেক আদর করে দিলে ভালো হয়। কেমন? অনেক ভালোবাসা জানালে ভালো হয়। ওকে, সো ডক্টর আপনি আগে বলতে চাইলে বলেন, আমাদের সময় প্রায় ফুরিয়ে এসেছে। আমি কিন্তু খুব খুশি হয়েছি এই জন্য যে আমি কিন্তু খুব ভালো বাবা, আই ক্লেম মাইসেলফ। সো আরেকজন ভালো বাবার সঙ্গে দেখা হলো আমাদের। ম্যাডাম, মানে ইট ইজ নট আমার কথা না আর কি, যেভাবে হোক আর কি আপনার সাথে দেখা হলে কম্পিট করা যাবে যে কে কত ভালো আর কি। যে জিনিসটা ম্যাডাম আপনাকে বলছিলেন, বারবার বলতে চেষ্টা করছিলেন, সেই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। যেটা কি এই যে হার্ট টু হার্ট কানেক্টেড যেটা আপনি বলছেন সেইটা, এবং মেয়েটা সেই হিসেবেই যে আপনার সাথে অ্যাটাচমেন্ট অ্যাফিলিয়েশনটা, সেই হিসেবেই সে যখন ওই ছেলেটার কথা এক্সপ্রেস করতে গেল, সেই হিসেবেই কি ওই জিনিসটা চলে আসছে কিনা, জাস্ট ইজ এ ওয়ে যে ওইটা তখন মনে হয়ে গেছে এরকম বলছে, ব্যাপারটা এরকম, নাকি তার মনের মধ্যে বারে বারে এই জিনিসটা আসে, অথবা এটা নিয়ে সেই যে পুরনো কথাটা নিয়ে সে কষ্ট পায়, তার ফ্ল্যাশব্যাক, শব্দটা ফ্ল্যাশব্যাক, সিনেমা যেরকম ফ্ল্যাশব্যাক হয় এরকম ফ্ল্যাশব্যাক হয়ে সেই কথাটা সে মনের মধ্যে ওই যে আগের জিনিসটা 5-6 বছর যেটা ঘটছে সেটা হয় কিনা। যদি ফ্ল্যাশব্যাক হয়, যদি সেটা তাকে কষ্ট দেয়, বারবার যদি তার মনের মধ্যে আসে, তাহলে কিন্তু আমাদেরকে এই জিনিসটাকে কগনিজেন্স, মানে এটা আমাদেরকে মনের মধ্যে নিতে হবে। এবং তখন কিন্তু একটা তার সাথে আপনি যেটা কাউন্সিলিংয়ের কথা বলছিলেন, সেইখানে কিন্তু আমাদেরকে কিছু করার বিষয় আছে যাতে ওই জিনিসটা মুছে যায় মন থেকে বা চলে যায়, এরকম একটি ব্যাপার আছে। আমাদের সাথে যারা সাইকোলজিস্ট আছেন, কাউন্সিলর আছেন, অনেক সময় EMDR বলে একটা থেরাপিও আছে, সেটাও ইউজ করা যায় আর কি। এই পয়েন্টগুলি শুধু আপনি ওটা দেখেন, আর আপনার মেয়ের সাথে হার্ট টু হার্ট কানেক্টেড আরও ভালো থাকেন। আপনি মাকে নিয়ে নিন সাথে, আবার এক ঘরে 2টা লাইন করেন আর কি, একসাথে থাকেন সবাই। এই প্রত্যাশা করছি আপনার মেয়ে অনেক ভালো করবে ভবিষ্যতে, বাবার সাথে আরও খোলামেলা কথা বলবে, সেই প্রত্যাশা করি। ধন্যবাদ। আলোচনাটা শুনে মনে হচ্ছিল যে উনি ভীষণ সচেতন বাবা, কারণ এখন কিন্তু ওই রকম কোনো বিহেভিয়ারাল এফেক্ট দেখতে পাচ্ছে না। মেয়েটি স্বাভাবিকভাবে পড়াশোনা করছে, কোচিং করছে, সবই করছে, কিন্তু ওনার মনের মধ্যে একটা কোয়েশ্চেন তৈরি হয়েছে। হ্যাঁ, একটু গ্রাসও খাচ্ছে। এই বয়সে কিন্তু এটা বিকাশের একটা স্বাভাবিক ধাপ। ওর যদি এই বয়সে কোনো একটা ছেলেকে ভালো লাগে, সেটাই কিন্তু আসলে স্বাভাবিক। এবং আমি এই জায়গাটায় বলবো যে হয়তো অনেক সময় একটু তারা না, একটু থামাই, একটা ফোন নিয়ে তোমার কাছে আসি, একবারে বলে দিও, কারণ সময় একদম কমে গেছে। আমরা ছোট্ট একটা ফোন নিয়ে নিচ্ছি, তুমি মনে রাখো কি বলতে চেয়েছে, ছোট করে যাতে বলতে পারো। হ্যালো 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 হ্যালো, ফোনটা কি আছে? হ্যালো, আচ্ছা, একটু বোধহয় বিচ্ছিন্ন হয়েছে, বলো। যেটা বলছিলাম যে অনেক সময় অনেক আগের ঘটনা ও এতদিন ধরে ও চেপে রেখেছে, হয়তো বলার মতো ভাষা ওর হয়তো বিকাশ হয়নি, বা এই ঘটনাটা তো ভীষণ রকমের ভাষার বিকাশ হয়েছে অনেক সময়। হ্যাঁ, এই ঘটনাটাকে আসলে আমি মানে এটাকে কোন ভাষায় বলবো, সিভিয়ার ঘটনা, এটাকে আমি আসলে বলবো কি বলবো না, এই একটা দোটানার মধ্যে হয়তো বা ছিল, বা একটা অস্বস্তি কাজ করেছে। এই জায়গা থেকে এটা কিন্তু একটা ক্ষত হিসেবে থেকে যেতে পারে, থাকার সম্ভাবনা খুবই বেশি। হ্যাঁ, এই ক্ষতগুলো যদি আসলে নিয়ে কাজ না করা হয়, পরবর্তীতে এটা দেখা যাবে যে ওর সাথে পরবর্তীতে যাদের সম্পর্ক তৈরি হবে, অর্থাৎ ওর সাথে ওর পরবর্তীতে বয়ফ্রেন্ড হতে পারে বা হাজব্যান্ড হতে পারে, বা মেল ফিগারদের সাথে ওর সম্পর্কটার মধ্যে এটার একটা প্রভাব থাকতে পারে।
সো মানে থাকবে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই, সম্ভাবনা থাকতে পারে। তো সেটা নিয়ে আসলে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এটা নিয়ে যদি আরেকটু খোলামেলা কথা বলা, এবং ওই সময়টাতে তার কতটুকু কষ্ট হয়েছিল, ও কিভাবে দেখেছে ঘটনাটা, এবং এইটার কারণে ওর এখনো রাতের বেলা ঘুমের মধ্যে কোনো অসুবিধা হয় কিনা, বা ও যখন ওর ছেলে বন্ধু বা কাজিনদের সাথে মেশে ও কি এটার কোনো ইফেক্ট ওর মধ্যে দেখতে পায় কিনা, এগুলো যদি আরেকটু শুনতে পারে তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই ঘটনাটা ওর ভেতরে বেশ একটা ক্ষতর তৈরি করেছে। যদি এরকমটা বোঝা যায় তাহলে কিন্তু অবশ্যই সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলর ওদের সাথে একটু বসাটাই ভালো হবে। আমার কাছে যেটা এখানে সিগনিফিক্যান্ট লেগেছে সেটা হচ্ছে পর্নোগ্রাফি দেখিয়েছে, মানে শুধু ব্যাক টাচ না, কিন্তু পর্নোগ্রাফি যদি ওকে এক্সপোজ করে ওই বয়সে, আই থিংক মানে একটা হিউজ ক্রাইম, কিন্তু এটা অবশ্যই ভীষণ বড় ক্রাইম এবং ক্রিমিনাল অফেন্স। তো সেই অফেন্সটা ওর সাথে হয়েছে এবং সেটা ওর মনোজগতে কি ধরনের মানে প্রভাব ফেলেছে, এবং সেই প্রভাবটা নিয়ে সে অনেকদিন তাকে সে চুপ ছিল, বলতে পারেনি, কষ্ট নিয়েছিল। এটা আমার কাছে মানে মানে এটা খুব দুঃখজনক, এটা ভীষণ দুঃখজনক। এবং এই যে ছোট্ট বাচ্চা তাকে মানে ভীষণ রকম একটা মানুষের কাছে আনসেফ, হ্যাঁ, এটা তো ওর প্রোটেকশনটা কম্প্রোমাইজ হয়েছে, যে এত প্রোটেক্টেড একটা এনভায়রনমেন্টে থেকেও আসলে ও প্রোটেক্টেড হয়নি, বা ওকে বাবা মা ওইভাবে প্রোটেক্ট করতে পারেনি। না, বাবা মার সেখানে দোষ না, বাবা মার আসলে দোষ না, কিন্তু হয় না চাইল্ডের মনে ওই ধারণাটা গেঁথে বসে যায় যে আমি একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্টে বড় হচ্ছি, বা তারপরেও আমার সাথে এই ঘটনাগুলো ঘটলো। এগুলোও কিন্তু আজকের আমাদের যে টপিকটা ছিল সেটার সাথেও আমি একটা কানেকশন দেখতে পাই। মানে আমি যেটা খুবই মানে এটার মধ্যে যেটা সবচেয়ে এনকারেজিং যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, অনেক পরে হলেও সে কিন্তু বাবাকে কথাটা বলেছে। ও কিন্তু বলতো না যদি কথাটা ওর মনে কোনো ছাপ না ফেলতো, হয়তো ভুলেও যেত, হয়তো ভাবতে আছে এরকম তো হয় অনেক সময়, কিন্তু ওটাকে কিন্তু মনে রেখেছে। এবং এই যে আরেকটা ও একটা ছেলের প্রতি, ও কিন্তু আরেকটা বন্ধুকেও ওর এই ঘটনাটা শেয়ার করেছে। ও কিন্তু বলেছে যে আমার সাথে এই ঘটনাগুলো হয়েছে। তো বাবা হিসেবে আমি বলবো যে ঘটনাটা যদি আপনি বারবার একটু ওই জায়গাটা কি হয়েছিল ওই সময়টা, ও কি ফিল করেছিল, ও কি ওর ভেতরে কেমন লেগেছিল, ওই জায়গাটা যদি আরেকটু শোনা যায়, আমার মনে হয় সেক্ষেত্রে বাবার চেয়ে একটু কোনো প্রফেশনালের কাছে যাওয়াটা ভালো আর কি। কারণ বাবা এই প্রশ্নগুলো করতে গিয়ে আবার কোন মানে ইয়েটা ওপেন হয়ে যায়, মানে হয় না যে ওনটা আবার ওপেন হয়ে যায় আর কি। সেই জন্য বাবা যতটুকু করেছেন আমার মনে হি হ্যাজ ডান এনাফ। যদি উনি মনে করেন তাহলে মানে ও যদি রাজি থাকে, ডেফিনেটলি ওকে জোর করে নেবার কোনো দরকার নেই। কারণ 13-13.5 বছর বয়সে ওর মনে হতে পারে যে কি হয়েছে, কেন আমাকে এখন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। ওর ইচ্ছার বিরুদ্ধে একটুও না। ইফ শি ইজ উইলিং, ইফ শি ওয়ান্টস টু টেক দ্য হেল্প, তাহলে কিন্তু একমাত্র ও যদি ইচ্ছে প্রকাশ করে এবং ইচ্ছে মানে ও যদি ভালোভাবে ওর মানে ইচ্ছেটাকে বলে যে হ্যাঁ আমি খুব জোর দিয়ে যদি বলে, অনলি দেন শি ক্যান বি টেকেন আর কি। না আদারওয়াইজ মানে ওকে মানে এর মধ্যে জোর করা, এটা একটা প্রেসারাইজ করা হবে, সেটা আরেকটা ট্রমা হবে। হ্যাঁ সেটাই, মানে এখানে বাবা মাও যদি একটু এটাকে আরেকটু স্বস্তির সাথে গ্রহণ করেন তাহলে ভালো হয় আর কি। মানে আপনি বোধহয় আজকে টপিক নিয়ে কিছু বলতে পারেননি। বলিনি ম্যাডাম। জি হ্যাঁ, আমাদের ফোনটা তো নেই না, আর তো ফোন এখন নেবার সময় নেই। হ্যাঁ, কতটুকু সময়? 2 মিনিটের মধ্যে আপনি যদি একটু বলেন। আমরা যে টপিকটা নিয়ে শুরু করেছিলাম আর কি, যে পরে সেকেন্ড বা থার্ড বেবি হলো, সে পরে জানতে পারলো যে শি ওয়াজ নট এক্সপেক্টেড, তাকে চায় নাই বাবা মা, গার্ল চাইল্ড মেয়ে ছিল, এবং সে বাবা মা চায় নাই, তার সন্তান ছেলের সন্তান চেয়েছে। আসলে এই পরিপ্রেক্ষিতটা কিন্তু শ্রেণী, যে শ্রেণীর সেই শ্রেণীটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে। বিকজ সাধারণত যেটা উচ্চ মধ্যবিত্ত, মানে কি অর্থনৈতিক কি এটা পারিবারিক সামাজিক শ্রেণী, যারা একটু উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত, তাদের মধ্যে কিন্তু এই অসুবিধার মধ্যে বেশি না, নাই। এরকম আমাদের কাছে আসে বেশ উচ্চ মধ্যবিত্তই আসে। এটা রেট খুব বেশি না, বোধহয় খুব কমই রেট হবে। না ঠিক আছে, বাট ঘটনাটা ঘটে আর কি। রাইট, এটার কিন্তু এফেক্টটা বাচ্চা যদি জানে যখন, তার উপর ডেফিনেটলি এটা তো একটা প্রভাব পড়বেই। আমার কাছে যেটা মনে হয়, আমরা একেবারে পাই নাই যে সেরকম না, আমার কাছে যেটা মনে হয় প্রথমত তার যে আস্থার জায়গাটা, সেটা বোধহয় তার নড়বড় হয়ে যায়। তার বোধহয় এস্টিম, যেটা আমরা বলি, সেই বাচ্চাটার এস্টিমটা বোধহয় কমে যায়, নাম্বার 1। নাম্বার 2 হলো তার রিলেশন উইথ দ্য প্যারেন্টস বোধহয় খুব বেশিভাবে এফেক্ট করে, এবং সে তখন সেই বাবা মার যে
আমাদের শাশ্বত যে পরিবারের যে শৃঙ্খলাটা, বাবা মার কথা শুনবে, হুবহু শুনবে, সেই জিনিসটা বোধহয় ওই শ্রদ্ধাবোধটা বোধহয় নষ্ট হয়ে যায়। এই যে শ্রদ্ধাবোধটা নষ্ট হয়ে যায়, নিজের প্রতি আস্থাহীনতা হয়, তাতে হয় কি তার সাফল্যের ভারটাও কিন্তু দেখা গেল যেটা টার্গেট করে সেই টার্গেটটা অ্যাচিভ করতেও তার কষ্ট হয়। অর্থাৎ সে সঠিকভাবে বোধহয় এগোতে পারেন, তার মনের মধ্যে যে একটা প্রভাব থাকে, একটা হীনমনতা কাজ করে সবসময়, যার জন্য সাকসেস রেটটা হয়তো তার ভবিষ্যতে সার্থকতার দিকটা বোধহয় হ্যাম্পার হতে পারে। এটা আমি যেটা মনে করি কি, আপনারা হয়তো সাইকোলজিস্ট আরও বেশি এটা নিয়ে স্টাডি করেন, আমরা হয়তো সরাসরি এটা করি না, এটা হয় আর কি। বাট এটা যেহেতু আমরা সুযোগ পেয়েছি, একটু কথা বলি, আমরা বাবা মারা যেন এই জিনিসটা কিছুই না করি। আমার নিজের ক্ষেত্রে আমি বলতে পারি, আমি কিন্তু আলট্রাসোনোগ্রাম করে জানতে চাই না আমার ছেলে না মেয়ে, এটা না জানাই বোধহয় ভালো, অথবা এই জিনিসটা এক্সপেক্ট না করি। আমার সন্তান এটাই সবচেয়ে বড়, সে ছেলে কি মেয়ে, এই বিষয়টা যেন আমরা কখনোই হিসাব না করি। আমরা সন্তানকে সন্তান হিসেবে দেখব, সবাই আমাদের কাছে সন্তান সমান, এই জিনিসটা যেন আমরা ধারণ করি, লালন করি, ভিতরে পোষণ করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটাও ভালো হবে, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎও ভালো হবে। এই প্রত্যাশা আমরা করতে পারি, কিন্তু আমাদের সামাজিক মানে দৃষ্টিভঙ্গিটাও পাল্টাতে হবে আর কি একই সাথে, তাই না? ছেলেরা বিয়ে করে আর মেয়েদের বিয়ে হয় এখন পর্যন্ত। ওকে, আমরা শেষ করি, একেবারে সময় শেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে আশা করছি। সুপ্রিয় দর্শক, এবার বিদায় নিতে হবে, শেষ ঘন্টা বেজে গেছে। আর আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে যখন মানে সন্তান গর্ভে আছে মায়ের, তখন সেই মায়ের আমরা হয়তো শরীরের স্বাস্থ্যটা একটু খেয়াল করছি যে মা ঠিকমতো খাওয়া দাওয়া করছেন কিনা, কিন্তু মায়ের মানসিক স্বাস্থ্য ভালো আছে কিনা, যতদিন মা গর্ভধারণের মধ্যে রয়েছেন, সন্তানটি একটু একটু করে বড় হচ্ছে, তার ভেতরে তার ব্রেইন ডেভেলপমেন্ট হচ্ছে, মায়ের মানসিক স্বাস্থ্যের দিকে আমরা আসলে নজর দিচ্ছি কিনা। এবং সেটা যদি না হয়, মা যদি মানসিকভাবে কষ্টে থাকেন, একটু তার দুরবস্থার মধ্যে থাকতে হয় মানসিকভাবে, তাহলে সেটার ইম্প্যাক্টটা আগত সন্তানের উপরে কি প্রভাব রাখতে পারে সেটি নিয়ে আগামীতে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।